ভেরি ভেরি গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? খুব ভালো আছো? আমি তো বিশাল আনন্দে আছি, কারণ আজকে শুরু হতে চলেছে আমাদের মাধ্যমিক আলটিমেট প্রিপারেশনের ম্যারাথন ক্লাসের এক ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যার নাম হচ্ছে আয়নীয় এবং সমযোজী বন্ধন। কিন্তু এই চ্যাপ্টার শুরু তো আমি অবশ্যই করব, কিন্তু এই চ্যাপ্টার শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে এখন আমাদের শুরু হতে চলেছে প্রত্যেক সপ্তাহের মতন আজকেও, সেটা হচ্ছে এইচএসকে মানে হিমাদ্রি স্যারের খেলা। আর এই খেলায় তোমরা সবাই হচ্ছ দর্শক, এবং এই খেলাতে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমাদেরকে সুন্দর করে বুঝতে হবে, এবং বোঝা হয়ে গেলে তোমাদেরকে লিখতে হবে কি বলো, সিসি। ভিডিও ক্লিয়ার নয়, একটু আসছে, বিষয়টা একটু দেখে নিতে আমি অনুরোধ করছি। তো যদি তোমরা বিষয়টা বুঝে গিয়ে থাকো তখন তোমরা কি লিখবে বলো তো? তোমরা লিখবে হচ্ছে সিসি। সিসি মানে কি? সিসি মানে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। সিসি মানে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। অথবা কি লিখবে? অথবা লিখবে হচ্ছে ডিভি মানে হচ্ছে দুধ ভাত। অথবা কি লিখবে? অথবা তুমি লিখবে হচ্ছে জেভি। কি লিখবে বলো? তুমি লিখবে হচ্ছে জেভি। জেভি মানে হচ্ছে জল ভাত। তাহলে সিসি লিখতে পারো, ডিভি লিখতে পারো, জেভি লিখতে পারো। যাদের যাদের ভিডিও অডিও ক্লিয়ার নয় যারা বলছো, তারা কিন্তু একবার রিজয়েন করো লিভ হয়ে গিয়ে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমার বাড়ির নেটটাকে একটু সুন্দর করে রিচার্জ করো, দেখবে বিষয়টা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এবার শুরু হতে চলেছে আমাদের সেই বহু প্রতীক্ষিত এই সপ্তাহের এইচএসকে মানে হিমাদ্রি স্যারের খেলা। কিন্তু আজকে লিখবো হচ্ছে এইচএসভিকে মানে হচ্ছে হিমাদ্রি স্যারের ভয়ঙ্কর খেলা। বুঝতে পেরেছো? এবং আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে আয়নীয় এবং সমযোজী বন্ধন। গলা একটু খারাপ আছে, ঠান্ডা একটু লেগে গেছে, কিন্তু তাই মানে ভোল্টেজ কিন্তু একটুও কমেনি। এবার আমাদের কিন্তু একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ভৌতবিজ্ঞানে 100-100। ভৌতবিজ্ঞানে 100-100। তাহলে চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। এক ঝলকে দেখে নাও, আমরা এখন আছি মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন 2026 সালের প্রস্তুতি পর্বে, এবং আমাদের বর্তমানে কী কী চ্যাপ্টার হয়ে গেছে একটুখানি মনে করিয়ে দিই। আমাদের ক্লাস শুরু হয়েছিল কেমিস্ট্রির 5ই জানুয়ারি, তোমার হচ্ছে ডিসেম্বর থেকে আমরা পড়েছিলাম হচ্ছে গ্যাসের আচরণ। তারপর 10 তারিখে আমরা পড়েছিলাম হচ্ছে বলো পর্যায় সারণী, এবং আজকের ক্লাসে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা পড়ব আয়নীয় এবং সমযোজী বন্ধন চ্যাপ্টার। এরপরেও তোমাদের দেখো আরও 5টা ক্লাস পড়ে আছে, যেখানে তড়িৎপ্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, জৈব রসায়ন, অজৈব রসায়ন, রাসায়নিক গণনা এবং ধাতুবিদ্যা আমরা কিন্তু পড়ব। অলিপ্রিয়া টেস্টে 100-100 পেয়েছো, কিন্তু ইতিহাস সেটা মনে রাখবে না। ইতিহাস তোমাকে মনে রাখবে সেটা হচ্ছে যদি মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে 100-100 পাও। সুতরাং চলো আয়নীয় এবং সমযোজী বন্ধন চ্যাপ্টার আমরা শুরু করে দিই। দেখো আমরা প্রথমে কি করব। দেখো তোমরা সবাই জানো NaCl সোডিয়াম ক্লোরাইড হচ্ছে বলো একটা আয়নীয় যৌগ। এখানে Na+ এবং Cl- আয়ন আছে, এবং অপোজিট চার্জ থাকার জন্য এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করছে, এবং তার জন্য NaClকে আমরা বলছি হচ্ছে বলো আয়নীয় যৌগ। ঠিক আছে, এবার আসা হচ্ছে জল। জলের মধ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ সমযোজী যৌগ। কি করে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি হয়? ইলেকট্রন পেয়ারের শেয়ারিংয়ের মাধ্যমে, তাই তো? হাইড্রোজেন বলছে আমার একটা আছে অযুগ্ম ইলেকট্রন, অক্সিজেন বলছে আমারও আছে ইলেকট্রন, দুজনেই ভাবলো চলো আমরা মিউচুয়াল শেয়ারিংয়ের মাধ্যমে একটা বন্ড তৈরি করছি, এবং এই রকম বন্ডকে আমরা বলছি হচ্ছে সমযোজী বন্ধন বা হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, চলো আমরা এগোচ্ছি এবারে। আজকে আমরা কি কি পড়বো? দেখো আমরা পড়বো হচ্ছে আয়নিক বন্ড সম্পর্কিত ধারণা আমরা পড়বো, সমযোজী বন্ধন সম্পর্কিত ধারণা আমরা পড়বো, সাজেস্টিভ কোয়েশ্চেন আলোচনা করব, টেস্ট পেপার সলিউশন করব, এবং সেই আমাদের বহু প্রতীক্ষিত ডাউট ক্লিয়ারিং সেশন, যেগুলো ভয়েস ওভারের মাধ্যমে আমরা যোগাযোগ করব। তো এই হচ্ছে আমাদের বর্তমান ক্লাসের তালিকা। এবার আমরা চলে আসবো আমাদের ক্লাসের প্রথম স্লাইডে। আমরা প্রথমে পড়ব হচ্ছে আয়নীয় যৌগ। কি আছে দেখো, যখন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ইলেকট্রন সম্পূর্ণভাবে স্থানান্তরিত হয় এবং বিপরীত আধানযুক্ত আয়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল তৈরি হয়, তখন যে বন্ধন তৈরি হয় তাকে আমরা আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন বলি। ঠিক তো? যেমন Na+ কি করলো বলো, Cl- এর সাথে স্থির তড়িৎ আকর্ষণ বল করলো। কেন করলো? কারণটা হচ্ছে বলো Na+ এর কি আছে বলো, এর অষ্টক পরিপূরণ হয়ে গেছে। Cl- এর অষ্টক পরিপূরণ হয়ে গেছে, এবং কি আছে এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল হচ্ছে। স্যার একটা প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা কি প্রবলেম হচ্ছে বলো? কি প্রবলেম হচ্ছে বাবা সোনা বলো? দীপ্ত বলো কি প্রবলেম হচ্ছে? চলো আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী স্লাইডের দিকে।
আয়নীয় বন্ধনের বৈশিষ্ট্য কি? আয়নীয় বন্ধনের বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত ধাতু এবং অধাতুর মধ্যে এই আয়নিক বন্ধন তৈরি হয়, তাই তো? আচ্ছা, এবার তোমাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলো তো, আয়নীয় বন্ধন যে সমস্ত ধাতুরা তৈরি করে এরা পর্যায় সারণীর কোন গ্রুপে বিলং করে বলো? যে ধাতুরা আয়নীয় বন্ধন তৈরি করে এরা পর্যায় সারণীর কোন গ্রুপে বিলং করে? ওকে, ঋষভ না, হচ্ছে না। সবাই কিন্তু পার্শিয়ালি সঠিক উত্তর দিয়েছে, এমনকি ঋষভও। অ্যাকচুয়াল উত্তরটা হবে এই ধাতুগুলো পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2 এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ নাম্বার 13তেও বিলং করতে পারে। গ্রুপ নাম্বার 1, এই তো ঋষভ, পারফেক্ট অ্যান্সার। গ্রুপ নাম্বার 1, দীপ্ত কি বলছে স্যার? ক্যামেরা নড়ছে। আচ্ছা, গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2 এবং গ্রুপ নাম্বার 13 এরা কিন্তু বেসিক্যালি সেই ধাতু যারা আয়নীয় বন্ধন তৈরি করতে পারে। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে, অধাতু কোন কোন গ্রুপের অধাতু আয়নীয় বন্ধন তৈরি করে বলো? কোন কোন গ্রুপের অধাতু আয়নীয় বন্ধন তৈরি করতে বলো? কোন কোন গ্রুপের অধাতু আয়নীয় বন্ধন তৈরি করে? ঋষভ একদম সঠিক উত্তর দিয়েছে। এর উত্তরটা হবে গ্রুপ নাম্বার 15, গ্রুপ নাম্বার 16, গ্রুপ নাম্বার 17, মানে নাইট্রোজেন পরিবার, অক্সিজেন পরিবার এবং হ্যালোজেন পরিবার। এই পরিবাররা কিন্তু সেই সমস্ত অধাতু তৈরি করে যাদের মধ্যে কি হয় বলো? যাদের মধ্যে আয়নীয় বন্ধন তৈরি হয়। খেয়াল রাখবে, এদের উচ্চ গলনাঙ্ক হয় এবং স্ফুটনাঙ্ক হয়। এরকম কেন হয়? কারণ তোমরা জানো স্থির তড়িৎ আকর্ষণ বল খুব শক্তিশালী বল, অনেক তাপ দিতে হবে। অনেক তাপ দিলে তবে কি হবে বলো? হ্যাঁ রাধিকা, মেসেজ এসে গেছে। অনেক তাপ দিলে কি হবে বলো? এই স্থির তড়িৎ আকর্ষণ বলকে আমরা ব্রেক করব এবং তারপর আমরা আয়নীয় যৌগকে গলন করতে পারি বা স্ফুটনও আমরা করতে পারি। সেই জন্য আমরা কি বলি? আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ আছে। জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় এরা বিদ্যুৎ পরিবাহী। এরকম কেন? কারণ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় এরা আয়নে বিভক্ত হয়ে যায়, এরা আয়নে ডিসোসিয়েট হয়ে যায়। যেমন ধরো CaCl2 গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে Ca2+ এবং 2Cl- এরকম আয়নে বিভাজিত হয়ে যায়। তারপর ক্যাটায়ন তড়িৎ পরিবহন করে চলে যাবে ক্যাথোডে, অ্যানায়ন তড়িৎ পরিবহন করে চলে যাবে অ্যানোডে এবং এরা কি করবে বলো? তড়িৎ পরিবহন করতে শুরু করে দেবে। শক্ত স্ফটিকাকার কঠিন পদার্থ তোমরা হয়তো পড়ে থাকবে যে NaCl এর যে যৌগ, সেই যৌগকে তুমি যদি মাইক্রোস্কোপের সাহায্যে দেখো তুমি দেখবে যে এই যৌগটার গঠন কিন্তু ঘনকাকার এবং নির্দিষ্ট জ্যামিতিক গঠন থাকার জন্য আমরা কি বলছি? এরা শক্ত এবং ক্রিস্টালাইন মানে কেলাসাকার, মানে হচ্ছে তোমার স্ফটিকাকার, তোমার হচ্ছে কঠিন পদার্থ। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আয়নীয় বন্ধনের মধ্যে রয়েছে এবং আয়নীয় যৌগগুলো কিন্তু জলে দ্রবীভূত হয়। তো এই সমস্ত বৈশিষ্ট্যসমূহ রয়েছে। নেক্সট দেখো কি আছে, উদাহরণ দেখো, সোডিয়াম ক্লোরাইড রয়েছে, KBr রয়েছে এবং MgO রয়েছে। এরা মূলত আমাদের আয়নীয় যৌগ তৈরি করছে, তাই তো? এরা মূলত আমাদের আয়নীয় যৌগ তৈরি করছে। একটু প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে আমি বলতে চাই, আচ্ছা বলো তো, লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে তোমরা K2O এই যৌগটার আয়নীয় যৌগের প্রস্তুতি ব্যাখ্যা করো। K2O যৌগটির আয়নীয় যৌগের প্রস্তুতি ব্যাখ্যা করো। এটা চালিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি কাইন্ডলি। K2O যৌগটির কিন্তু আয়নীয় যৌগটির গঠনের ব্যাখ্যা করো। বলতে পারবে তোমরা? K2O যৌগ বলো কি করে তৈরি হয় বলো? এখানে কোন কোন মৌল রয়েছে? পটাশিয়াম এবং অক্সিজেন। পটাশিয়ামে আছে 19টা ইলেকট্রন এবং এর কনফিগারেশন কি? 2, 8, 8 এবং 1। অক্সিজেনে আছে 8টা ইলেকট্রন এবং এর কনফিগারেশন কি? 2 এবং 6, তাই তো? 2 এবং 6। ঠিক আছে, এবার বলো পটাশিয়াম কি বলছে? অষ্টক পূরণ করার জন্য শেষ কক্ষে লাগবে কটা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। তো পটাশিয়ামের শেষ কক্ষে 8টা ইলেকট্রন কিভাবে তৈরি হতে পারে? যদি পটাশিয়াম এই ইলেকট্রনটাকে বর্জন করে দেয়, তাই তো? তাই পটাশিয়াম কি করবে? একটি ইলেকট্রন বর্জন করে K+ পরিণত হবে এবং ওর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2, 8 এবং 8 এবং ওর অষ্টকটা সুন্দর করে পরিপূর্ণ হয়ে গেছে এবং ও খুব খুশি, ও কিন্তু খুব খুশি। বুঝতে পেরেছো? আর দুটো পটাশিয়াম মিলে কটা ইলেকট্রন বর্জন করলো? 2টো ইলেকট্রন বর্জন করলো। তাহলে অক্সিজেন কি করবে? ওর অষ্টক পূরণ করার জন্য ওই 2টো ইলেকট্রনকে গ্রহণ করবে আর O2- কনভার্ট হবে এবং ইলেকট্রন বিন্যাস হবে বলো 2, 8। ইলেকট্রন বিন্যাস হবে বলো 2 এবং 8। তাহলে বলো এই হচ্ছে আমার অক্সিজেন কোন আয়নে আছে বলো? O2- আয়নে রয়েছে।
প্রথম কক্ষে আছে কটা ইলেকট্রন বলো? প্রথম কক্ষে আছে বলো দুটো ইলেকট্রন, এই একটা এই একটা। পরের কক্ষে আছে কটা ইলেকট্রন বলো? 8টা ইলেকট্রন, তাই তো? এই 1 2 3 4 5 6 7 8, ইজি। আচ্ছা, পটাশিয়ামে চলে আসো, 3টে কক্ষ। পটাশিয়াম বলো, এই হচ্ছে নিউক্লিয়াস। প্রথম কক্ষে কটা ইলেকট্রন? দুটো। পরের কক্ষে 8টা, 1 2 3 4 5 6 7 এবং 8। এবং 3 নম্বর কক্ষে কটা আছে ইলেকট্রন? সেটাও তোমার হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 এবং 8। হলো। এবার চলে আসো আর একটা পটাশিয়াম পরমাণুতে, এই হচ্ছে নিউক্লিয়াস। প্রথম কক্ষে কটা ইলেকট্রন? দুটো, 1 2। দ্বিতীয় কক্ষে কটা বলো? 8টা, 1 2 3 4 5 6 7 8। এবং তৃতীয় কক্ষে কটা আছে বলো? 8টা, 1 2 3 4 5 6 7 8। হলো। তাহলে এই হচ্ছে আমার পটাশিয়াম, এই হচ্ছে আমার অক্সিজেন, আর এই হচ্ছে আমার পটাশিয়াম। এটা হচ্ছে K+ আয়ন, এটা হচ্ছে K+ আয়ন, এবং এটা হচ্ছে O2 মাইনাস আয়ন। এবং বলো, যদি আমরা এক ঘরের মধ্যে কি করি বলো? বিপরীত আধানকে যদি আমরা এক ঘরে রেখে দিই, কী হবে? ওদের মধ্যে কি শুরু করবে ওরা? ওদের মধ্যে তৈরি হবে বলো স্থির তড়িৎ আকর্ষণ বল, তাই তো? তাহলে K+ আর O2 মাইনাসের মধ্যে এখন কি হবে বলো? এদের মধ্যে হবে বলো স্থির তড়িৎ আকর্ষণ বল। এমনকি এখানেও তোমার হবে বলো স্থির তড়িৎ আকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল। এবং এই আকর্ষণ বলের জন্য কি হবে বলো? এরা আরও কাছাকাছি চলে আসবে এবং গায়ে গায়ে লেগে যাবে, এবং সেজন্য কী হবে বলো? তৈরি হবে হচ্ছে আয়নীয় যৌগ। কী হবে বলো? আয়নীয় যৌগ তৈরি হবে। এবং এই আকর্ষণ বল অত্যন্ত শক্তিশালী, এবং তার জন্য আমরা কি করি বলো? এই যৌগসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আমরা কি বলি বলো? উচ্চ স্তরে আমরা বিষয়টাকে রেখে দিই। চলো নেক্সট আসি হচ্ছে সমযোজী বন্ধনে। যখন 2 বা ততোধিক পরমাণু ইলেকট্রন যুগল ভাগাভাগি করে স্থিতিশীলতা লাভ করে, তখন যে বন্ধন তৈরি হয় তাকে সমযোজী বন্ধন বলে। এখানে কিন্তু বলো ইলেকট্রন জোড়া ভাগাভাগি করে, মানে কি শেয়ার করে ওরা কিন্তু স্থায়িত্ব লাভ করে, এবং তখন যে বন্ধন তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে বলো সমযোজী বন্ধন, তাই তো? একজোড়াকে আমরা দেখে নিই এই বন্ধনের কি কি বৈশিষ্ট্য রয়েছে। সাধারণত এই বন্ধনও কি আছে বলো? সাধারণত এরাও অধাতু এবং ধাতুর মধ্যে হতে পারে, অধাতুর সাথে অধাতুর মধ্যে হতে পারে। যেমন তুমি যদি উদাহরণ দাও জল, এখানে দেখো হাইড্রোজেন পরমাণু কি? অধাতু, এবং অক্সিজেন পরমাণু কি? অধাতু। সুতরাং এদের মধ্যে তৈরি হয়েছে বলো সমযোজী বন্ধন। বা মনে করো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন কি? নন মেটাল, মানে হচ্ছে অধাতু। অক্সিজেন কি? নন মেটাল, মানে হচ্ছে অধাতু। তাহলে অধাতুর সাথে অধাতুর কি হয় বলো তো? তৈরি হবে হচ্ছে ভয়ঙ্কর, সেটা কি আছে? সেটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন তৈরি আছে। এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম, তার কারণ এখানে কোনো পিওর আয়ন নেই, এবং পিওর আয়ন না থাকার জন্য এদের মধ্যে কি আছে বলো? খুব দুর্বল স্থির তড়িৎ আকর্ষণ বল রয়ে গেছে, এবং যে আকর্ষণ বলকে আমরা সহজেই তাপ দিয়ে ভেঙে উড়িয়ে দিতে পারি, গলা কেটে উড়িয়ে দিতে পারি, কাটা মুন্ডু হয়ে উড়িয়ে দিতে পারি, বুঝতে পেরেছো? তাই এদের কি আছে বলো তো? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে কম। এরা সাধারণত বিদ্যুৎ পরিবাহী নয়। তুমি জানো জল থেকে খুব অল্প পরিমাণে আয়ন পাবে, H+ আর OH-, খুব অল্প পরিমাণে আয়ন পাবে। আর কার্বন ডাইঅক্সাইড থেকে তো তুমি কোনো আয়নই পাবে না, এবং আয়ন না হলে কি হবে বলো? এরা কিন্তু কখনোই কি আছে বলো? এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। রাধিকা কি বলছে? স্যার বলছিলাম যে আমি কি করে বুঝবো যে কোনটা ধাতু এবং কোনটা অধাতু, বলবেন প্লিজ? পর্যায় সারণীতে তুমি দেখে রাখো, পর্যায় সারণীতে গ্রুপ নাম্বার 1 থেকে শুরু করে গ্রুপ নাম্বার 13 পর্যন্ত ধাতু আছে, এবং 92টা আছে ধাতু। পৃথিবীতে যত মৌলিক পদার্থ রয়েছে না, তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে ধাতু, প্রায় 92টা আছে তোমার হচ্ছে ধাতু। এবং পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 14, 15, 16, 17 এদের মধ্যে বেশিরভাগটাই তোমার হচ্ছে বলো অধাতু রয়েছে। আর ধাতু কল্প আছে যাদের মধ্যে কি ধাতু এবং অধাতু উভয়েরই ধর্ম মিলিত অবস্থায় থাকে, এদেরকে বলে ধাতু কল্প। ধাতু কল্পের সংখ্যা হচ্ছে 7টা, 7 ধাতু কল্প রয়েছে। আর গ্রুপ নাম্বার 18তে রয়েছে নবেল গ্যাস, মানে নিষ্ক্রিয় গ্যাস। চলো আমরা এগোই।
অনেক ক্ষেত্রে গ্যাস বা তরল অবস্থায় থাকে, যেমন দেখো জল তরল অবস্থাতে আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থাতে রয়েছে। তোমরা দেখে অবাক হবে যে বেশিরভাগই সমযোজী বন্ধন আবদ্ধ যৌগগুলো হয় তরল হয় নতুবা গ্যাস হয়, হয় তরল হয় নতুবা গ্যাস হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো নাকি? এই পেজ থেকে যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই বলতে পারো। অলিপ্রিয়া বলছে স্যার ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কি? বলে দিচ্ছি আমি, একটু পরে বলে দিচ্ছি, যদি ভুলে যাই তুমি আর একবার কিন্তু টেস্ট করে কিন্তু আমাকে জানিয়ে দেবে। বুঝতে পেরেছো অলিপ্রিয়া? চলো আমরা এগোচ্ছি। উদাহরণ বলো, জল, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং অক্সিজেন। দেখতেই পাচ্ছ এরা হচ্ছে সমস্ত সমযোজী বন্ধনের তালিকাভুক্ত যৌগ সমূহ। এবার আমি তোমাদেরকে একটা যৌগের লুইস গঠনচিত্র আঁকতে বলছি। যৌগের নাম হচ্ছে বেনজিন। যৌগের নাম হচ্ছে বেনজিন এবং এর ফর্মুলা হচ্ছে বলো C6H6। যৌগের নাম হচ্ছে বেনজিন এবং তার ফর্মুলা হচ্ছে C6H6। বুঝেছো বন্ধু? তাহলে বলো কার্বনে আছে 6টা ইলেকট্রন এবং এর ইলেকট্রন বিন্যাস কি 2,4, আর হাইড্রোজেনে আছে 1টা ইলেকট্রন এবং ইলেকট্রন বিন্যাস কি 1। তাহলে আমার কাছে এখানে বলো কটা কার্বন রয়েছে? বলো 6টা। 1 2 3 4 5 6, 6টা তোমার রয়েছে কার্বন পরমাণু। আর কে আছে বলো? আর আছে হচ্ছে হাইড্রোজেন 1 2 3 4 5 এবং 6, 6টা রয়েছে তোমার হাইড্রোজেন পরমাণু। বোঝা গেল? এবার বলো, ভালো করে শোনো। হাইড্রোজেনে আছে একটা শেষ কক্ষপথে আছে 1টা ইলেকট্রন, আর কার্বনের শেষ কক্ষপথে কি আছে বলো? 1টা 2টো 3টে 4টে। ঠিক। আবার দেখো হাইড্রোজেন শেষ কক্ষপথে 1টা, কার্বনের বলো 1টা 2টো 3টে এবং 4টে। হাইড্রোজেনে কটা আছে বলো? 1টা শেষ কক্ষপথে থাকা ইলেকট্রন, আর কার্বনে বলো 1টা 2টো 3টে 4টে। নেক্সট বলো কার্বন 1টা 2টো 3টে 4টে, আর হাইড্রোজেনে 1টা। নেক্সট এইচে 1টা, কার্বনে বলো 1টা 2টো 3টে 4টে। এবার বলো কার্বনে, হাইড্রোজেনে তো 1টা, কার্বনে 1টা 2টো 3টে 4টে। বোঝা গেল আশা করি বিষয়টা? ইজি। এবার বলো, হাইড্রোজেন বলছে তুমি আমার, কার্বন বলছে তুমি শুধু আমার। তাহলে ওরা সিদ্ধান্ত করলো আমরা একে অপরের। তাহলে এরকম হলো, 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 তাহলে এরকম হলো। বুঝতে পেরেছ? ইলেকট্রন পেয়ার শেয়ারিংয়ের মাধ্যমে, ভাগাভাগি করে ব্যবহার করার মাধ্যমে এই রকম যৌগ তৈরি হয়ে থাকে, এরকম বন্ধন তৈরি হয়ে থাকে। এবার কার্বন বলছে চলো আমরা শুরু করে দিই। এরা বলছে চলো আমরাও শুরু করব এখন। বুঝতে পেরেছো? কার্বন বলছে আমরা এখন শুরু করব। এই কার্বন বলছে আমাদের মধ্যে এবার হবে। হলো? এখানে কার্বন বলছে আমরা এখন করব এরকম এরকম। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বলো। হলো? এবার কেমন হবে বলো? এবার কেমন হবে বলো? এবার ভালো করে শোনো। এই হচ্ছে আমার কার্বন, এই হচ্ছে 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 কার্বন। ঠিক আছে? এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন এবং নিচে রয়েছে হাইড্রোজেন। এবার দেখো এইচ আর কার্বনের মধ্যে কি আছে? সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। এবার দেখো এখানে কি আছে? ডাবল বন্ড, কারণ দুটো ইলেকট্রন জোড়া রয়েছে। সিঙ্গেল, তারপর দেখো ওদিকে ডাবল, তারপর দেখো সিঙ্গেল, তারপর দেখো ডাবল, তারপর দেখো সিঙ্গেল। আর এখানে রয়েছে একটা হাইড্রোজেন রয়েছে। তাহলে C6H6 তোমরা সবাই জানো, অর্গ্যানিক কেমিস্ট্রি তোমরা পড়েছো, খুব সুন্দর করে পড়েছো, মারাত্মকভাবে তোমরা পড়েছো, ভয়ঙ্করভাবে তোমরা পড়েছো, একেবারে জল ভাতের মতন তোমরা পড়েছো, সিসির মতন তোমরা পড়েছো। ঠিক আছে? এইচএসকে এইচএস ভিকের মতন তোমরা পড়েছো। তাহলে এই হচ্ছে আমাদের বেনজিনের গঠন। তাহলে বেনজিনে তোমরা কি পড়েছো? কোন বন্ধন রয়েছে? আয়নীয় বন্ধন নাকি সমযোজী বন্ধন? সমযোজী বন্ধন। সবে মিলে করি কাজ, হারি জিতি নাইলাজ। তাহলে এইভাবে কি হয়েছে বলো? এদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে, যে বন্ধনকে আমরা বলি হচ্ছে সমযোজী বন্ধন। বুঝতে পেরেছো? চলো আমরা এগোচ্ছি। একদম ক্লিয়ার, লোকেশ বলে দিয়েছে, একদম দুর্দান্ত হয়েছে। চলো আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড অফ ডিসকাশনসের দিকে। দেখো কি আছে।
আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে তুলনা, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি আছে দেখো, ইলেকট্রন ভূমিকা কি আছে বলো। আয়নীয় যৌগে ইলেকট্রনের স্থানান্তর হয়, একজন দেয় একজন নেয়, একজন ইলেকট্রন ছাড়ে একজন ইলেকট্রন গ্রহণ করে ক্যাটায়ন এবং অ্যানায়নে কনভার্ট হয়, তারপর ওদের মধ্যে বিষয়টা হয়ে যায়। সমযোজী বন্ধনে কি হয়, ভাগাভাগি মানে শেয়ারিং, শেয়ার মার্কেটের মতন বিষয়টা হয়ে যায়, শেয়ারিং অফ ইলেকট্রনস। অংশগ্রহণ করে কারা, আয়নীয় যৌগে ধাতু যারা বলো গ্রুপ নাম্বার 1, 2 এবং 13 থেকে বিলং করে, অধাতু যারা গ্রুপ নাম্বার 15, 16, 17 থেকে বিলং করে। আর সমযোজী বন্ধনে কি আছে বলো, অধাতুর সাথে অধাতুর হয়ে যায় হচ্ছে সমযোজী বন্ধন। গলনাঙ্ক বলো, আয়নীয় যৌগের বেশি এবং সমযোজী যৌগের কম। বিদ্যুৎ পরিবাহিতা বলো, আয়নীয় যৌগের গলিত বা দ্রবণে বিদ্যুৎ পরিবাহিতা আছে, সমযোজী যৌগে বিদ্যুৎ পরিবাহিতা সাধারণত নেই বলেছে, কিন্তু খুব সাবধান। কিন্তু সমস্ত কোভ্যালেন্ট কম্পাউন্ডে যে বিদ্যুৎ পরিবহন করবে না এরকম কিন্তু না, বেশিরভাগ সমযোজী যৌগই কি আছে বলো, তড়িৎ পরিবহন করে না। আমরা এগোচ্ছি। অক্টেট রুল কি আছে বলো, পরমাণু কিভাবে 8টি ইলেকট্রন পূর্ণ করে স্থিতিশীল হয়, নবেল গ্যাস কনফিগারেশন বিলং করে। অক্টেট রুলের কিন্তু সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম, এদের শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন পেরে এরা খুব সুন্দর আনন্দ লাভ করে, এর জন্য আমরা বলি ডুপ্লেট রুল। এদের আমরা কি বলি, ডুপ্লেট রুল। তার মানে হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য অষ্টক সূত্র কিন্তু প্রযোজ্য নয়, ওদের জন্য শেষ কক্ষপথে থাকা 2টো ইলেকট্রনের জন্য কিন্তু ডুপ্লেট সূত্র কিন্তু প্রযোজ্য। রাধিকা বলছে BF6, রাধিকা খুব সাবধান, BF6 বলে কোনো কম্পাউন্ড নেই, BF3 বলে একটি কম্পাউন্ড কিন্তু রয়েছে। একদম ঋষভ, লিথিয়ামের জন্য বেরিলিয়ামের জন্যও ডুপ্লেট রুল কিন্তু কাজ করে এবং ওদের জন্য অক্টেট রুলটা কিন্তু গ্রাহ্য হয় না। ফরমেশন অফ আয়নিক বন্ড ধাপে ধাপে তোমরা পারবে ড্র করতে, খুব ইম্পর্টেন্ট। লুইস ডট স্ট্রাকচার তোমরা গঠন করতে পারবে, NaCl গঠনের ধাপগুলো তোমরা মাথায় রাখবে। প্রথমে তোমাকে ইলেকট্রন ট্রান্সফারের ডায়াগ্রাম বসাতে হবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন কী করে তৈরি হলো সেটাকে তোমাকে লিখতে হবে, যেরকম একটু আগে করে দিয়েছি। তারপর স্থির তড়িৎ আকর্ষণের প্রভাবে কী আছে বলে আকর্ষিত হবে এবং সুন্দর করে তৈরি করবে হচ্ছে আয়নীয় বন্ধন। কোভ্যালেন্ট বন্ড কী করে তৈরি হবে বলো, হাইড্রোজেন এবং অক্সিজেন এবং N2 গঠনের ব্যাখ্যা তোমরা পড়েছো বইতে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড কী করে তৈরি হয় তোমরা পড়েছো, এবং ইলেকট্রন ডট স্ট্রাকচার এবং লুইস ডট স্ট্রাকচার তোমাদেরকে কিন্তু বারবার করে পড়তে হবে, কিন্তু এগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবার তোমাদেরকে আমি কিছু যৌগের নাম বলি। প্রথম যৌগের নাম হচ্ছে SF6, সালফার হেক্সাফ্লোরাইড। সালফারে আছে 16টা ইলেকট্রন, কি আছে ইলেকট্রন বিন্যাস 2, 8 এবং 6। ফ্লোরিনে আছে 9টা ইলেকট্রন, কি বিন্যাস আছে বলো 2, 7। তাহলে সালফার বলবে কি বলবে বলো, আমার শেষ কক্ষপথে আছে 6টা ইলেকট্রন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হলো। এবার বলো এখানে কে আছে ফ্লোরিন, 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 এখানে কে আছে ফ্লোরিন। এবং এর শেষ কক্ষপথে আছে বলো 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। বোঝা গেল না বন্ধুরা, দুষ্টুরা আমার? এবার দুজনের মধ্যে কি হবে, রাতের অন্ধকারে দুজনের মধ্যে কি হবে বলো, সমযোজী বন্ধন তোমার তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? তাহলে দেখো SF6 তৈরি হয়ে গেছে, SF6 এই হচ্ছে সালফার, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন এবং এই একটা ফ্লোরিন। সালফারের সাথে কারা আছে 6 পিস ফ্লোরিন। বিয়ে বাড়িতে গেলে আমি 6 পিস মটন ছাড়া খাই না। আর সালফার কি করবে বলো, 6 পিস ফ্লোরিনের সাথে শুরু করে দিয়েছে কি আছে বলো, সমযোজী বন্ধন তৈরি। এবার ভেবে দেখো
সালফার বুড়োর, সালফার বৃদ্ধের, বুঝতে পেরেছো তো, বয়স্ক এই মানুষের 6টা বন্ড, মানে প্রত্যেকটা বন্ডে আছে ডাবল ডাবল ইলেকট্রন, জোড়ায় জোড়ায় ঘুরছে ওরা, ডাবল ডাবল কি আছে ইলেকট্রন আছে। তাহলে সালফারের শেষ কক্ষপথে এখন কটা হয়ে গেছে বন্ধুরা ইলেকট্রন? 12টা। শেষ কক্ষপথে হয়ে গেছে 12টা ইলেকট্রন। আচ্ছা ভেবে দেখো তো বাবারা, রাধিকা তুমি ভাবো, সত্যি কথা বলো তুমি, যে কোনো একটা পরমাণুর শেষ কক্ষে 8টা ইলেকট্রন হয়ে গেলেই তো ও সুখে জীবনটা যাপন করতে পারে, কিন্তু সালফারের আবার চাহিদা খুব বেশি না, ও শেষ কক্ষপথে 12 পিস ইলেকট্রন নিয়ে বসে রয়েছে। লোকের 8টাই জুটছে না, এ আবার 12টা ইলেকট্রন নিয়ে বসে রয়েছে, বুঝতে পারছো তো? তাহলে তুমি একে গরিব লোক বলবে না বড় লোক বলবে গো? আমি তো বলবো বড় লোক। সাধারণ গরিব মানুষের ভাত ডাল খাওয়ার জন্য টাকা জোটে না, সেটা জুটলেই আমাদের জীবনটা কিন্তু কেটে যায়। কিন্তু বড়লোকদের কি আছে বলো তো? বড়লোকরা কিন্তু কি আমাদের ভাত ডাল খায় না, ওরা শুধু রেস্টুরেন্টে গিয়ে ভোজনটা করে, বুঝতে পেরেছো? ওদের কাছে বেশি টাকা আছে, চাহিদার থেকে বেশি। তো সেই রকমভাবে সালফারের কাছে দেখো 8টার থেকে বেশি ইলেকট্রন থাকার জন্য এই যৌগটাকে আমরা বলি ইলেকট্রন রিচ যৌগ। রিচ মানে বড়লোক, ইলেকট্রন রিচ কম্পাউন্ড, বা এটাকে আমরা বলি হাইপার, হাইপার টেনশন না, হাইপার টেনশনে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এটা হচ্ছে হাইপার ভ্যালেন্ট যৌগ। কি বলবো? একে আমরা বলবো হাইপার ভ্যালেন্ট যৌগ। ভ্যালেন্সি মানে হচ্ছে যোজ্যতা। তাহলে এরা কি অষ্টক নিয়ম পালন করলো? না 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 না, খুব সাবধান, এরা কিন্তু অষ্টক নিয়ম পালন করলো না। তাহলে এই যৌগটা বলো PCl5 বলো, BF3 বলো, বিভিন্ন সব আছে, এদের কিন্তু অষ্টক নিয়মের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে। কারোর কোনো কোয়েশ্চেন SF6 থেকে তাহলে আমাকে বলো। এরপরে আমরা চলে যাবো আমাদের পরবর্তী যৌগ, তার নাম হচ্ছে BF3, অষ্টক সম্প্রসারিত হয়েছে, বুঝতে পেরেছো তো? খুব সাবধান। এবার আমরা কি বলবো বলো? BF3তে বলো বোরন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বোরনে আছে 5 পিস ইলেকট্রন, কনফিগারেশন কি 2, 3। আর ফ্লোরিনে আছে 9টা আছে ইলেকট্রন, কনফিগারেশন কি 2,7। তাহলে এই হচ্ছে আমাদের বোরন। ও কি করছে? ও শেষ কক্ষপথে আছে 1টা, 2টো, 3টে ইলেকট্রন, এবং এর বন্ধুদের কাছে কি আছে? ফ্লোরিনের কাছে শেষ কক্ষপথে বলো 7টা। এই ফ্লোরিনটা বলো 1, 2, 3, 4, 5, 6, 7। এই ফ্লোরিনটা বলো 1, 2, 3, 4, 5, 6, 7। এবার এদের মধ্যে বুঝতেই পারছো রাতের অন্ধকারে হবে বন্ড ফরমেশন, তারপর হবে তোমার BF3 যৌগের তৈরি প্রস্তুতি। তাহলে এই হচ্ছে BF, এইখানে আছে BF, এবং এইখানে আছে হচ্ছে আমাদের BF। তাহলে বলো প্রত্যেকটা বন্ডে আছে 2টো করে ইলেকট্রন, প্রত্যেকটা বন্ডে আছে 2টো করে ইলেকট্রন। তাহলে বোরনের কাছে এখন ক পিস আছে? 6 পিস আছে ইলেকট্রন, বুঝতে পেরেছো? বোরনের কাছে আছে 6 পিস ইলেকট্রন। তাহলে বোরনের কষ্ট তোমরা কি ফিল করতে পারছো? বোরনের কষ্টে তোমাদের বুকের বাঁ দিকটাকে একটু চিনচিন করছে না? আমার তো খুব করছে। তাহলে এই যৌগতে বোরন সামান্য ভাত ডালের টাকাও জোগাড় করতে পারেনি, অষ্টকটাও জোগাড় করতে পারেনি। গরিব মানুষকে তুমি কিভাবে দেখো? আমি খুব ভালোবাসি ওদেরকে। তো এদেরকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ড। ডেফিশিয়েন্ট মানে কি? কম আছে, একে আমরা বলি ইলেকট্রন ডেফিশিয়েন্ট যৌগ, খুব সাবধান। বা এটাকে আমরা বলি হাইপোভ্যালেন্ট যৌগ, এখানে অষ্টক নিয়ম পালন হয়নি, একে আমরা বলি হাইপোভ্যালেন্ট। হাইপো মানে কি? কম। হাইপোটেনশন মানে ব্লাড প্রেশার কম, মেয়েদের মধ্যে থাকে এই টেন্ডেন্সিটা, ব্লাড প্রেশার কম, বা যারা খুব সুখী জীবনযাপন করে ওদের মধ্যে বিষয়টা কিন্তু হতে পারে। ঠিক আছে, তো এই বিষয়টি রয়েছে আমাদের অষ্টক সংকোচন একদম। চলো আমরা এগোচ্ছি, চলো কি আছে? পোলার এবং নন পোলার কোভ্যালেন্ট বন্ড। পোলার বন্ড কি, নন পোলার বন্ড কি? HCl পোলার এবং অক্সিজেন নন পোলার, ব্যাখ্যা করো, ভালো করে শোনো। এই হচ্ছে H আর এই হচ্ছে Cl, এই হচ্ছে H আর এই হচ্ছে Cl।
এবার তোমরা পর্যায় সারণীতে কি পড়েছিলে সেদিন, যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান তুমি কি জানো, জানতে চাও? তড়িৎ ঋণাত্মকতার মান পাউলিং স্কেলে সেটা হচ্ছে 2.1 ফর হাইড্রোজেন অ্যান্ড 3.0 ফর ক্লোরিন। তাহলে কোন পরমাণুর বলো তড়িৎ ঋণাত্মকতা বেশি? ক্লোরিন। তাহলে সমযোজী বন্ধনে থাকা ইলেকট্রন ক্লাউড কার দিকে যাবে? এর দিকে যাবে। তাহলে ইলেকট্রনের যে মেঘটা আছে সেই মেঘটা এদিকটা, কালো মেঘটা এদিকটা এরকম যাবে না? সংজ্ঞায় কি পড়েছি আমরা? তড়িৎ ঋণাত্মকতার সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়াকে নিজের দিকে টানা প্রবণতাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। তাহলে ক্লোরিন কি করছে? ইলেকট্রন জোড়াকে নিজের দিকে টেনে নিচ্ছে এরকমভাবে। এই পুলিশ যেরকম কি করে বলো তো, রাস্তায় ধরো গাড়ি ধারালো, দে, সেরকম টাকা যেরকম ওরা টেনে নেয়, হলো? তাহলে কি হচ্ছে? ক্লোরিন কি করছে? ইলেকট্রনগুলোকে এরকম টেনে নিচ্ছে। এবং এই টানাটানি খেলার ফলে কি হচ্ছে বলো? এর ফলে যেটা হচ্ছে, ক্লোরিনের কাছে হয়ে গেছে বেশি ইলেকট্রনের ঘনত্ব, তাই ওর ওপরে একটা আংশিক ঋণাত্মক আধান চলে আসবে, আর এইচের কাছে আসবে বলো আংশিক ধনাত্মক আধান চলে আসবে। বুঝতে পেরেছো? ক্লোরিনের ওপরে পার্শিয়াল নেগেটিভ চার্জ আর এইচের ওপরে পার্শিয়াল পজিটিভ চার্জ, মানে দুটো পোল মানে কি মেরুকরণের রাজনীতির কথা বলছি না আমি, এখানে মেরুর কথা বলছি। প্লাস মাইনাস, নর্থ পোল সাউথ পোল, আর্জেন্টিনা ব্রাজিল, মোহনবাগান ইস্ট বেঙ্গল, প্লাস মাইনাস, ধনাত্মক ঋণাত্মক, মেরুকরণ তো হচ্ছে মেরুকরণ, এবং মেরু মানে হচ্ছে পোল। তাই এই ধরনের যৌগকে আমরা বলি পোলার সমযোজী যৌগ। কি বলি? পোলার সমযোজী যৌগ বলি। খুব সাবধান। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, পোলার সমযোজী যৌগ তৈরি হওয়ার কারণ কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য না বাবারা, মিষ্টিরা আমার? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য না থাকলে কি ইলেকট্রন ওদিকে যেতেও? আর ইলেকট্রন যদি ওদিকে না দৌড়াতো তাহলে কি হতো বলো? প্লাস মাইনাস কোনো রকম মেরুকরণ তোমার এখানে কিন্তু তৈরি হতো না। তাহলে পোলার সমযোজী যৌগ তৈরি হওয়ার কারণটা কি? এর কজটা কি? এর রুট কজটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। এর কারণ হচ্ছে বলো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। বুঝেছ? না বুঝে কিন্তু আমি কাউকে ছাড়বো না, মাথায় যেন থাকে। না বুঝিয়ে কিন্তু আমি কাউকে ছাড়বো না, কান ধরে নীল ডাউন করে রেখে দেবো কিন্তু। জল ভাত, দুধ ভাত, জল আর দুধ যেটা তোমরা বেশি করে খেতে চাও সেটাই কিন্তু তোমরা লেখো। রাধিকা বলছে, স্যার আর একবার বলুন। আমি রাধিকা বাবা, আমি অক্সিজেন যৌগের উদাহরণ নিচ্ছি, অক্সিজেন মৌল অণুর উদাহরণ নিচ্ছি। দেখো, এই হচ্ছে আমার অক্সিজেন, এই হচ্ছে আমার অক্সিজেন। অক্সিজেনে আছে টোটাল 8টা আছে ইলেকট্রন একটা পরমাণুতে। ইলেকট্রন বিন্যাস কি? 2,6। তাহলে এই বাঁ দিকের অক্সিজেনে বলো 1, 2, 3, 4, 5, 6। ডান দিকের অক্সিজেনে বলো 1, 2, 3, 4, 5, 6। এবার এই একটা বন্ড, এই একটা বন্ড তোমার তৈরি হয়ে গেল, দ্বিবন্ধন তৈরি হয়ে গেল, দ্বিবন্ধন তৈরি হয়ে গেল, ডাবল বন্ড তৈরি হয়ে গেল। এবার এই দুটো তো সেম পরমাণু, সেম পরমাণু মানে কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নেই। সেম পরমাণু মানে কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নেই, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নেই, তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই। তাহলে ইলেকট্রনগুলো কোথায় থাকবে? ঠিক আমরা সমদ্বিখণ্ডিত করব সরল রেখাটা, যেখানে সমদ্বিখণ্ডিত হবে সেখানেই থাকবে হচ্ছে এই ইলেকট্রন সমূহ। কোনো পরমাণুর দিকে ঝুঁকেগা নেই, কোনো পরমাণুর দিকে ইলেকট্রনগুলো ঝুঁকেগা নেই। বুঝতে পেরেছো? ঠিক মাঝখানেই থাকবে। তাহলে কোনো পরমাণুর দিকে যদি না যায় তাহলে কি কোনো মেরু তৈরি হবে? না, মেরু তৈরি হবে না। আর মেরু মানে পোল, যদি না থাকে তাহলে যৌগটাকে আমরা কি বলবো? নন পোলার। যৌগটাকে আমরা বলবো নন পোলার যৌগ, নন পোলার যৌগ। খুব সাবধান, ঝুঁকেগা নেই, ঠিক আছে? নন পোলার যৌগ। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে বলেই
অলিপ্রিয়া HCl যৌগ হয়েছে পোলার মানে ধ্রুবীয়, আর অক্সিজেন অণু হয়েছে নন পোলার মানে হচ্ছে অধ্রুবীয়। বুঝলে অলিপ্রিয়া বিশ্বাস? সৌম্যদীপ একদম ঠিক বলেছ, খুব সাবধান। চলো আমরা এগোচ্ছি, আমাদের পরবর্তী বিষয়ের দিকে যাচ্ছি। এবার তোমাদের কাছে কিছু প্রশ্ন, বলো নিচের কোনটাতে আয়নীয় যৌগ উপস্থিত থাকে? চটপট চটপট, নিচের কোন যৌগটাতে আয়নীয় যৌগ উপস্থিত থাকে? ইজি, উড়িয়ে দাও, একে 47 দিয়ে ঝাঁঝরা করে দাও, উড়িয়ে দাও, মুন্ডু কেটে উড়িয়ে দাও, কাটা মুন্ডু হাতে নাচিয়ে খেলবো, বুঝতে পেরেছো? অনেকে আবার একটু ভুল উত্তর দিয়েছে, বাট এর অ্যান্সার হবে হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। যে পারলো সে থাকলো, আর जो डर गया वो मर गया। বুঝতে পেরেছো? যে পারলো সে থাকলো, একদম। রাধিকা আপনি থাকছেন বস, সোনুমাল আপনি থাকছেন বস। তাহলে NaCl কি আছে বলো? এর মধ্যে কি আছে বলো? এর মধ্যে হচ্ছে আয়নীয় যৌগ আছে। চলো নেক্সট কোশ্চেন, ফটাফট। বুঝতে পেরেছো তো? HSVK, হিমাদ্রি স্যারের ভয়ঙ্কর খেলা। চলো দেখছি কি কোয়েশ্চেন আছে। আয়নীয় যৌগের গলনাঙ্ক সাধারণত বেশি হওয়ার মূল কারণ কি আছে বলো? বলো মূল কারণ কি আছে বলো? মূল কারণ কি আছে বলো? বেশি মূলর তরকারি খেও না, কিন্তু মূল কারণটাকে আইডেন্টিফাই করো। সবাই সঠিক উত্তর দিচ্ছ। তুমুল উদ্যমে হাই ভোল্টেজে হবে, ভোল্টেজ থাকবে হাই, লাইক কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড আয়নিক বন্ড। এর সব কটা কোয়েশ্চেনকে পুড়িয়ে দেবো ছাই, বুঝতে পেরেছো? এটা হবে হচ্ছে বি। এইটা বিপরীত আধানযুক্ত আয়নের মধ্যে শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ হবে, এটা কারণ। ভোল্টেজ থাকবে হাই, কারণ কেমিক্যাল বন্ডিংয়ে সব কটা কোয়েশ্চেনকে উড়িয়ে পুড়িয়ে করে দেবো ছাই, খুব সাবধান। লাইক সাইন থিটা অ্যান্ড কস ফাই, নইলে পুড়ে ছাই, তাই তো? চয়ন স্যারের মতো এনার্জি নিয়ে আসো। বিপরীত আধানযুক্ত আয়নের মধ্যে শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ করলে তবে আমাদের কি আছে বলো? আয়নীয় যৌগের গলনাঙ্ক কি আছে বলো? বেশি আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। চলো, সমযোজী যৌগ সাধারণত বিদ্যুৎ পরিবাহী নয় কেন বলো? বিদ্যুৎ পরিবাহী নয় কেন বলো? বিদ্যুৎ পরিবাহী নয় কেন বলো? ওকে সোম, একদম ঠিক, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। আমাদেরকে হতে হবে কিন্তু ভুল, একজন ভুল উত্তর দিয়েছে, আইডেন্টিফাই। রিদওয়ান মোল্লা ভুল উত্তর, সম্বিত ভুল উত্তর, ভুলভাল ভুলভাল ভুলভাল। ওকে, সোনুমাল সঠিক উত্তর দিয়েছে। 100% আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। রণজয় ভুল উত্তর, রেগে হয়ে যাব ফায়ার, বুঝতে পেরেছো? রেগে হয়ে যাব কিন্তু ফায়ার করি না কিন্তু আমি কাউকে কেয়ার, বুঝেছো? আমরা এটা অ্যান্সার দেবো কি? সেটা হচ্ছে বি, কারণ এদের কোনো মুক্ত আয়ন থাকে না। আরে বাবা, ক্যাটায়ন যাবে ক্যাথোডে আর অ্যানায়ন যাবে অ্যানোডে। যখন বিয়ে হবে বরযাত্রীর গাড়ি নিয়ে কোথায় যাবে? মেয়ের বাড়ি। আর কনেযাত্রী গাড়ি নিয়ে যাবে ছেলের বাড়ি, বুঝতে পেরেছো? তাহলে ক্যাটায়ন চার্জ নিয়ে যাবে কার দিকে? ক্যাথোডে। আর অ্যানায়ন চার্জ নিয়ে যাবে কোথায়, কোন দিকে? অ্যানোডে। কিন্তু যদি বিয়েই না হয় তাহলে বরযাত্রীও নেই, তাহলে কনেযাত্রীও নেই, তাহলে কোনো গাড়ির দৌড়াদৌড়িও নেই। তাহলে আমার মেন কারণটা হচ্ছে মুক্ত আয়ন না থাকা। মুক্ত আয়ন যদি না থাকে তাহলে বুঝতেই পারছো কেউ যাবে না ক্যাথোডে এবং অ্যানোডের দিকে। চলো নেক্সট কোয়েশ্চেন। রাধিকা একদম ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন বলো ফটাফট। নিচের কোনটি পোলার সমযোজী বন্ধন? একটু আগে বলে দিয়েছি, কামন। নিচের কোনটা পোলার সমযোজী বন্ধন? একদম। অলিপ্রিয়া, বিনয়, অরিজিৎ, রাধিকা, কামন, সম্বেত, কামন বস, ইমন, অরিজিৎ। ওকে, স্বাতি রং অ্যান্সার, তৃষা কারেক্ট অ্যান্সার, রিদওয়ান, সোনুমাল রং, ঠিক আছে, ইশিকা রং অ্যান্সার, বাকিরা সবাই রূপম থেকে রাধিকা সব কারেক্ট অ্যান্সার। একটু আগে বলে দিয়েছি সেটা হবে HCl, তাহলে আমার এই যৌগের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে HCl। তাহলে HCl যৌগে কি আছে বলো? পোলার সমযোজী বন্ধন, ধ্রুবীয় কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে সূচনা, সব কিছু ঠিকঠাক, একদম ক্লিয়ার। চ্যাট কাঁপছে, হাত যেন না কাঁপে মাধ্যমিকে। কোয়েশ্চেন দেখেই সঙ্গে সঙ্গে হবে হচ্ছে অ্যান্সার। চলো আমরা যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনের দিকে। নিম্নের কোনটি সমযোজী যৌগের একটি বৈশিষ্ট্য বলো? উচ্চ গলনাঙ্ক, জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহী, সাধারণত গ্যাস বা তরল অবস্থায় থাকে, কঠিন এবং ভঙ্গুর প্রকৃতির। বলো কি হবে বলো?
বলো কি হবে? ওকে প্রিয়াংশু কামন, হচ্ছে হচ্ছে বস, আপনারা থাকছেন বস। পিয়ালি রং অ্যান্সার, পিয়ালি রং অ্যান্সার। দীপ্ত রং অ্যান্সার। ভাই ভুল বলেছে কোনটি সমযোজী যৌগের বৈশিষ্ট্য? সূচনা আবার রং অ্যান্সার, সূচনা রং অ্যান্সার তো, বাকিরা কারেক্ট। ওকে অংশুমান রং অ্যান্সার, পারভেজ রং অ্যান্সার, পারভেজ আবার রং অ্যান্সার। ওকে সম্বিত রং অ্যান্সার। দেখো এটা আবার রূপম রং অ্যান্সার, এটা হবে হচ্ছে সি। ভাই এখানে সমযোজী যৌগের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। উচ্চ গলনাঙ্ক কার বৈশিষ্ট্য? আয়নীয় যৌগের বৈশিষ্ট্য। জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহিত এবং আয়নে কনভার্সন হওয়া কোন যৌগের বৈশিষ্ট্য? আয়নীয় যৌগের বৈশিষ্ট্য। গ্যাস বা তরল অবস্থায় কারা থাকে? কার্বন ডাইঅক্সাইড, জল। এরা কোন যৌগ? এরা হচ্ছে সমযোজী যৌগ, কোভ্যালেন্ট বন্ড। কঠিন অবস্থায় তাকে ভঙ্গুর, ব্রিটল মানে ভঙ্গুর প্রকৃতির কে আছে? আয়নীয় বন্ধন রয়েছে। তাহলে এটা হবে বলো অপশান সি, অপশান সি। সোনু তুমি ঠিক বলেছো, একদম ঠিক। সোনুমাল কিন্তু সঠিক উত্তর দিয়েছে, কামাল করে দিয়েছে সোনুমাল। এবার চলো আমরা এগোবো আমাদের পরবর্তী কোয়েশ্চেনের দিকে। তোমাদের সামনে দেখি এবার আমাদের কি আছে ভাগ্যে। আয়নীয় যৌগ কেন কঠিন এবং ভঙ্গুর প্রকৃতির হয়? শোনো ভালো করে। আয়নীয় যৌগে কি আছে বলো? তীব্র, শক্তিশালী, স্থির তড়িৎ আকর্ষণ। স্ট্রং মানে শক্তিশালী, কি আছে বলো? স্থির তড়িৎ আকর্ষণ বল রয়েছে, স্থির তড়িৎ আকর্ষণ বল রয়েছে, এবং তারই জন্য আয়নীয় যৌগ কঠিন এবং ভঙ্গুর প্রকৃতির হয়। পারবে? ভঙ্গুর প্রকৃতির হয়, অণুর অস্তিত্ব আছে। ওকে চলো নেক্সট। সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবাহী নয় কেন? একটু আগে আমরা পড়েছি, অ্যাবসেন্স অফ ফ্রি আয়ন্স, অ্যাবসেন্স অফ ফ্রি আয়ন্স। মুক্ত আয়ন থাকে না, মুক্ত আয়ন থাকে না, মুক্ত আয়ন থাকে না। জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় মুক্ত আয়ন নেই, স্বতন্ত্র অণু নেই। কী সব লিখব? মুক্ত আয়ন নেই। সেই জন্য কি আছে? কোভ্যালেন্ট কম্পাউন্ডরা বিদ্যুৎ পরিবাহী হয় না, কোভ্যালেন্ট কম্পাউন্ডরা কিন্তু বিদ্যুৎ পরিবাহী হয় না। জয় ধামাকা। চলো আমরা এগোচ্ছি। পোলার সমযোজী বন্ধন কাকে বলে? একটা উদাহরণ দাও। একটু আগে আমরা পড়েছি, পারবে? কি নিয়েছি উদাহরণ বলো? HCl নিয়েছি উদাহরণ। কি নিয়েছি উদাহরণ? HCl নিয়েছি উদাহরণ, একদম তাই। কাকে বলে? যে সমস্ত সমযোজী যৌগের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য ধনাত্মক এবং ঋণাত্মক আধান দেখা যায়, তাদেরকে আমরা বলি পোলার সমযোজী যৌগ। বুঝতে পেরেছ কি বলছি? আবারও লিখে দিই। যে সকল সমযোজী, যে সকল সমযোজী যৌগের মধ্যে, যে সকল সমযোজী যৌগের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য, বুঝতে পেরেছ? ধনাত্মক ও ঋণাত্মক মেরু সৃষ্টি হয়, ধনাত্মক এবং ঋণাত্মক মেরু সৃষ্টি হয়, ধনাত্মক ও ঋণাত্মক মেরু সৃষ্টি হয়। এদেরকে আমরা বলি বলো পোলার সমযোজী যৌগ। ইজি, একদম ক্লিয়ার, লেজেন্ডের মতন চলছি সব আমরা। ভেরি গুড। জল না দুধ? জল ভাত আর দুধ ভাত মিশিয়ে আমরা করব, ডিম ভাত কিন্তু নয়। হয় জল নয় দুধ, নো ডিম। বুঝতে পেরেছো? চলো আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী কোয়েশ্চেনের দিকে। কি আছে দেখো, এইবার শুরু হবে সেই মহাযজ্ঞ, খেলা হবে। বুঝতে পেরেছো তো? এই যে এটাই আমি খেলতে চাই। হ্যাঁ, মাংস ভাত, একদম তাই। মাংস ভাত লিখে দেবে MV এবার থেকে। চলো কেমন খেলা হবে? ব্যাট বল নিয়ে বসে আছো তো? ভয়ঙ্কর 100% সাজেশন। চলো আমরা এগোচ্ছি। মাধ্যমিকে দেখা হবে, এই ক্লাসে খেলা হবে। চলো দেখি কি আছে। লেটস ডু। খেলার জন্য রেডি? চলো আমরা এগোচ্ছি। কি আছে দেখি। সঠিক উত্তর নির্বাচন করো। ওকে বলো, নিম্নের কোন যৌগটি গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবাহী হবে? বলো, নিচের কোন যৌগটা হাই ভোল্টেজে বিদ্যুৎ পরিবাহী হবে? হাই ভোল্টেজ, ভোল্টেজ থাকবে হাই, লাইক সাইন থিটা অ্যান্ড কস ফাই, নইলে পুড়ে ছাই। বুঝতে পেরেছো?
তাহলে আমরা করব হচ্ছে NaCl। আমরা কি করব? আমরা করব হচ্ছে NaCl। কেন? কারণ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন কে করে? করে হচ্ছে আয়নিক বন্ড। গলিত অবস্থায় তড়িৎ পরিবহন কে করে? আয়নিক বন্ডস, আয়নীয় যৌগ। আয়নীয় যৌগরা কি করে বলো? গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। ক্লিয়ার? চলো কাম অন নেক্সট। সমযোজী যৌগের গলনাঙ্ক কম হওয়ার মূল কারণ কি বলো? সমযোজী যৌগের গলনাঙ্ক কম হওয়ার মূল কারণ কি বলো? রাধিকা কারেক্ট, অরিজিৎ কারেক্ট, অলিপ্রিয়া, নওয়াজ, প্রিয়াংশু, সোহম, সোনু, সৌমদীপ, একদম, রূপম, সবাই ঠিক, সবাই ঠিক, সবাই ঠিক, সঞ্চিতা, চিরঞ্জিত, সবাই ঠিক, সবাই ঠিক, সম্বেত, ওকে, পারভেজ, সব ঠিক। সি হবে অ্যান্সার, অ্যান্সার হবে সি। অণুগুলোর মধ্যে দুর্বল আকর্ষণ বলের জন্য এই ঘটনাটা ঘটে, তাই তো বাবারা? অন্বেষা ঠিক, রণজয় ভুল, কি লিখছো ভুলভাল? বাবা শক্তিশালী আকর্ষণ হলে তো গলনাঙ্ক বাবা বেশি হতো। এ তো কন্ট্রাডিক্ট করে যাচ্ছে শোনা আমার। গলনাঙ্ক কম হওয়ার জন্য স্থির তড়িৎ আকর্ষণ বল না থাকা, তৃষা কারেক্ট আছে, ওকে, এবং দুর্বল আকর্ষণ বল হওয়াটাই কিন্তু প্রয়োজনীয়। অলিপ্রিয়া একটা অ্যান্সার জিজ্ঞাসা করছে, স্যার ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কি? দেখো অলিপ্রিয়া, তোমাকে আমি বলি, ভ্যান ডার ওয়াল আগে বানানটাকে ঠিক করে লেখো। ভিটা কিন্তু ছোট হাতের আর ডব্লিউ কিন্তু বড় হাতের। ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, ভালো করে শোনো। ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কি, ভালো করে শোনো, ভালো করে বোঝো, কিন্তু খুব সাবধানে থাকো। সবাইকে বারবার করে বলছি, মাধ্যমিক পরীক্ষা কিন্তু বেশি দূরে নেই। মনে করো এই হচ্ছে একটা ক্লোরিন পরমাণু আর এই হচ্ছে একটা ক্লোরিন পরমাণু। বুঝতে পেরেছো না পারোনি? ক্লোরিন পরমাণুরা সব রয়েছে। এবার বলো, এই Cl আর Cl এর মধ্যে কি বন্ড রয়েছে? সমযোজী বন্ধন রয়েছে বা কোভ্যালেন্ট বন্ড রয়েছে। এদের মধ্যে হয়েছে কোভ্যালেন্ট বন্ড রয়েছে বা সমযোজী বন্ধন রয়েছে। কিন্তু এই ক্লোরিন আর এই ক্লোরিনের মধ্যে কিছু বন্ড আছে? এই ক্লোরিন আর এই ক্লোরিনের মধ্যে কি কিছু বন্ড আছে? নেই, এদের মধ্যে কিন্তু কোনো বন্ড নেই। কিন্তু নিউটন বুড়ো কি বলে গেছেন? রাধিকা, নিউটন, আইজ্যাক নিউটন কি বলে গেছেন? মহাবিশ্বের প্রত্যেকটা কণায় প্রত্যেকটা কণাকে নাকি আকর্ষণ করে। তাহলে তুমি কি করে বলতে পারছো একে আকর্ষণ করে না? তাহলে এদের মধ্যে একটু ভালোবাসা একটু হলেও থাকবে। এই ভালোবাসাকে আমরা বলি ভ্যান ডার ওয়াল ভালোবাসা। এই ভালোবাসাকে আমরা বলি ভ্যান ডার ওয়াল ভালোবাসা। মানে কি? যে দুটো পরমাণুর মধ্যে কোনো রকম বন্ধন তৈরি হয়নি, যে দুটো পরমাণুর মধ্যে কোনো রকম বন্ধন তৈরি হয়নি, কিন্তু নিউটনের আকর্ষণ বলের থিওরি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশন থিওরিতে আমরা কি বলছি বলো? এদের মধ্যে একটা আকর্ষণ বল থাকবে, যেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। সোহম বলছে, স্যার আমি আর আপনির মধ্যে তাহলে কি আছে? শোনো সোহম, তোমার আর আমার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে খুব ভালো সম্পর্ক আছে। এটাকে কি আমরা ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলতে পারি না? কারণ আমি কোনো পরমাণু নই, তুমিও কোনো পরমাণু নও। যদি আমরা পরমাণু হতাম তাহলে সেটাও হতো ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। এবার বলো, এবার বলো, ধরো আছে নিয়ন আর এই পাশে রয়েছে আর একটা নিয়ন। নিয়ন বলছে, নিয়ন কি বলছে লিখে দেবো রাধিকা, শোনো। নিয়ন বলছে আমি নবল গ্যাস। নিয়ন এরকম বলছে আমি নবল গ্যাস, নবল গ্যাস, আমি কারোর সাথে কোনো বন্ড করি না। তো এই পাশেরটা বলছে আমি অলসো নবল গ্যাস, আমি কারোর সাথে কোনো বন্ড করি না। কিন্তু নিউটন কি বলছেন? খোকা যাবি কোথায়? খোকা ঘরে ফিরে আয়। মহাবিশ্বের প্রত্যেকটা কণাকে আকর্ষণ করে। সুতরাং তোমরা হচ্ছ বন্ধন করণী এরকম একটা পরমাণু, তোমাদের মধ্যেও আছে একটি আকর্ষণ, এবং সেই আকর্ষণকে আমরা বলি ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। বুঝেছো? একে আমরা বলি ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। তো ভালো করে শোনো কি আছে। দুটি নন বন্ডেড, দুটি নন বন্ডেড পরমাণুর মধ্যে, দুটি নন বন্ডেড পরমাণুর মধ্যে, দুটি নন বন্ডেড পরমাণুর মধ্যে
যে অতি দুর্বল, যে অতি দুর্বল আকর্ষণ বল সৃষ্টি হয়, যে অতি দুর্বল আকর্ষণ বল সৃষ্টি হয়, যে অতি দুর্বল আকর্ষণ বল সৃষ্টি হয় তাকে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বলা হইয়া থাকে, তাকে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বলা হয়, তাকে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বলে। কেমন লাগছে? বল বলে, বলের পাশে বলে, তাকে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বলে। ভুলে গেলেই কিন্তু তুমি খতম হইয়া গেলে, খুব সাবধান। দুটো নন বন্ডেড পরমাণুর মধ্যে যে অতি দুর্বল আকর্ষণ বল তৈরি হয় তাকে বলে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। আশা করি ক্লিয়ার আছে রাধিকা বাবু? সব ওকে তো? চলো আমরা তাহলে এগোচ্ছি। ওকে অলিপ্রিয়া, তামিম একদম ঠিক আছে, ভেরি গুড। চলো আমরা এগোচ্ছি তাহলে, চলো কামন। বলো কোনটা নন পোলার সমযোজী অণু, বলো কোনটা নন পোলার সমযোজী অণু? দেখি যে ভুল তার নাম আসবে, যে ভুল তার বাড়িতে কিন্তু ওয়ারেন্ট জারি হবে, পুলিশ গিয়ে কিন্তু টানতে টানতে নিয়ে আসবে, তাই কিন্তু ভুল করবে না। সোজা জেল, নো বেল, সোজা জেল অ্যান্ড নো বেল। বুঝতে পেরেছ? তাই সবাই কিন্তু সাবধানে অ্যান্সার টাইপ করো, ডিবি যেন না হয়ে যায়। বি এর জায়গায় ডি আর ডি এর জায়গায় বি হলেই খেলা শেষ। আর এই খেলা কিসের খেলা জানো তো? আবার এফ কি করে হলে পারবে? যে অ্যান্সার দিচ্ছে এফ, এ বি সি ডি ই এফ, 6টা অপশান থাকে না সোনামণি? সব ঠিক আছে, বাকিরা ইমন, জেল অ্যান্ড নোবেল সব ভুল, বাকিতে সবাই ঠিক। এর অ্যান্সার হবে হচ্ছে অক্সিজেন। এবার দেখো বাবা, HCl তো পড়েই নিয়েছি, ডান, HCl হয়ে গেছে ডান। এবার চলো হচ্ছে জল। দেখো এই হচ্ছে আমাদের জল, ওয়াটার। এবার শোনো, অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5 আর হাইড্রোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1 এবং এটা পাউলিং স্কেলে, এটা পাউলিং স্কেলের তড়িৎ ঋণাত্মকতার মান। তাহলে কে ইলেকট্রনকে দড়ি ধরে মারো টান করছে? অক্সিজেন। ও বলছে আই লাভ ইউ, ও কি বলছে? আই লাভ ইউ ইলেকট্রনস। দেখো না, আমি যেখানে যাই, ধরো আমি যাচ্ছি মুর্শিদাবাদ, এখানে লেখা আছে আই লাভ মুর্শিদাবাদ, ঠিক আছে? ধরো আমি একটা অজপাড়া গাঁয়ে যাচ্ছি, ওই গাঁয়ের নাম ধরো হচ্ছে, ধরো মনে করো ধরো ভুতুড়েপুর, ঠিক আছে? ওখানে দেখি লেখা আছে আই লাভ ভুতুড়েপুর। তো সেরকমই যে ইলেকট্রনকে ভালোবাসে সে কী বলবে? সে বলবে আই লাভ ইলেকট্রনস। বুঝতে পারছো? তাহলে এই ইলেকট্রনগুলো অক্সিজেনের মাথায় এরকম থাকবে আর এইচের মাথায় এরকম থাকবে, আর দুটো মেরু তৈরি হলে কী হবে বলো? দ্বিমেরু। দ্বিমেরু মানে হচ্ছে পোলার কোভ্যালেন্ট বন্ড। খুবই সাবধানে থাকো। এবার দেখো অ্যামোনিয়াতে চলে আসো, এই হচ্ছে এন, এই হচ্ছে এইচ, এই হচ্ছে এইচ, এই হচ্ছে এন। বলো এন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3। এইচ পরমাণুর কত? 2.1। তাহলে কে টানছে? এ টানছে। আর টানলে কী হবে জানো তো? এনের মাথায় হবে ঋণাত্মক আর এইচের মাথায় পার্শিয়াল ধনাত্মক, এবং মেরুকরণ হয়ে যাইবে বাবা, মেরুকরণ হইয়া যাইবে। আর মেরুকরণ হয়ে গেলেই কিন্তু খুব বিপদ অপেক্ষা করছে, পোলার কোভ্যালেন্ট বন্ড। শুধু অক্সিজেন হচ্ছে নন পোলার। চলো নেক্সট কোয়েশ্চেন প্লিজ। ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য বেশি হলে কোন ধরনের বন্ধন তৈরি হয় বলো? ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য ভুল 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 ভুল, সব ভুল। আরে এক দুজন শুধু সঠিক উত্তর, বাকি ম্যাক্সিমামই ভুল। আরে অরিজিৎ ঠিক আছে, ইমন ঠিক আছে, সব ভুল। নাম বলে লজ্জা দিচ্ছি না, নাম বললেই কিন্তু লজ্জা পাবে। যেমন একজনকে লজ্জা দিয়ে আমি বল, রূপম ঠিক, রূপম ঠিক, প্রিয়াংশু ঠিক। এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে আয়নীয় বন্ধন। হাউ ইট উইল বি সমযোজী বন্ধন? আরে ভাই এটাও সমযোজী, এটাও সমযোজী মানছি, পোলার লেখা আছে, কিন্তু আমার অ্যান্সারটা তো হবে আয়নীয় বন্ধন ভাই।
গ্রুপ নাম্বার 1, 2 আর গ্রুপ নাম্বার সেই 16, 15, 16, 17। তুমি কি জানো পর্যায় সারণীর কোনো একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, বামপন্থী থেকে ডানপন্থী হলে কী হয় বলো তো? তড়িৎ ঋণাত্মকতার মান আস্তে আস্তে বাড়ে। তাহলে পর্যায় সারণীর একদম বাঁ দিকে ধাতু আছে গ্রুপ 1, 2, আর একদম ডান দিকে আছে এবার অধাতু গ্রুপ নাম্বার 15, 16, 17। এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি, বিশাল তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, এবং সেক্ষেত্রে এদের মধ্যে কোন বন্ধন তৈরি হয়? কি বন্ধন তৈরি হয়? আয়নীয় বন্ধন তৈরি হয়। তাহলে হুইচ ইজ ইয়োর বেস্ট অ্যান্সার? অপশান সি, নট এ অ্যান্ড বি। অনেকেই কিন্তু অ্যান্সার দিয়েছো এ অ্যান্ড বি। মাথায় রাখবে পর্যায় সারণীর দুটো প্রান্ত, বাম প্রান্তে ধাতু, ডান প্রান্তে অধাতু, আর এই দুই প্রান্তের মধ্যে যে সেতু বন্ধন সেটা করে হচ্ছে আয়নীয় বন্ধন। তাহলে এই কোয়েশ্চেনটা হবে হচ্ছে আয়নীয় বন্ধন। বাম প্রান্তের থেকে ডান প্রান্তে তড়িৎ ঋণাত্মকতার মান ভাই অনেক বেশি, তাহলে এদের মধ্যে কোন বন্ধন তৈরি হচ্ছে? ইয়াদ হ্যায়? চলো অপশান সি। চলো রাধিকা খেলা করি একটু আমরা। চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। এবার আমরা যাবো হচ্ছে 2 নম্বরের কোয়েশ্চেনে, মানে এবার আমরা পাওয়ার প্লে রাউন্ড। এবার হচ্ছে বাপি বাড়ি যা রাউন্ড আমরা শুরু করব। 2 নম্বর কোয়েশ্চেন, এর আগে ছিল এমসিকিউ শূন্যস্থান পূরণ 1 নম্বরের কোয়েশ্চেন। এবার আমি বাপি বাড়ি যা রাউন্ড শুরু করে দিচ্ছি, বুঝতে পেরেছো তো? তার কারণটা কি? স্যার স্থির তড়িৎ আকর্ষণ বলের সংজ্ঞা লিখে দিন। ওকে, বিদ্যুতের ধনাত্মক আর ঋণাত্মক পোলের মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণ বলকে রোহিত স্যার আমাকে একদিন শেখাচ্ছিল, তাকে বলে স্থির তড়িৎ আকর্ষণ বল। আর এটা শিখতে গেলে আমাদেরকে মনটাকে স্থির রাখতে হবে, তাই জন্য এর নাম হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। আচ্ছা, বলছে স্যার আপনি কি দাদাগিরি দেখেন? না, দাদাগিরি কিন্তু আমি দেখাই না, কিন্তু দেখাই। দেখি না কিন্তু দেখাই। এবার তোমাদেরকে দেখাবো যে বাপি বাড়ি যা মানেটা কি, মানে কি বলতো, হেলিকপ্টার শট মেরে বলটাকে কি করে মাঠের বাইরে উড়িয়ে দেবো। দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে দেখো, আয়নীয় যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহী হলেও কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী নয় কেন? কি অ্যান্সার হবে বলো? আয়নীয় যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহী হলেও কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী নয় কেন? কেন 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 পারবে কেন? তার কারণ জলীয় দ্রবণে আয়নীয় যৌগ থেকে মুক্ত আয়ন নির্গত হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন, কিন্তু কঠিন অবস্থায় মুক্ত আয়ন নির্গত হয় না। নো ফ্রি আয়ন, কোনো মুক্ত আয়ন নির্গত হয় না। আর আয়ন জিনিসটাই হচ্ছে মুক্ত করে দিতে হয়, যাতে ওরা ক্যাটায়ন এবং অ্যানায়ন হয়ে ক্যাথোড এবং অ্যানোডের দিকে গিয়ে ওরা কিন্তু নিজেদেরকে মেরে ধরতে পারে, বুঝতে পেরেছো? সুতরাং তুমি যদি এরকম করো, কঠিন অবস্থায় যদি রাখো, তাহলে কিন্তু মুক্ত আয়ন তৈরি হবে না, এবং মুক্ত আয়ন তৈরি না হলে ওরা কিন্তু বিদ্যুৎ পরিবহনও করতে পারবে না। যেমন দেখো আমি একটা কি আঁকছি, দেখো আমি একটা ঘনক আঁকছি, আমি একটা ঘনক আঁকছি, ঘনক আমি আঁকছি। এবার দেখো এখানে একটা আয়ন, 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 এখানে একটা আয়ন। ধরো এটা Na+, তার পাশে Cl-, তার পাশে Na+, তার পাশে Cl-, তার পাশে Na+, তার পাশে Cl-, তার পাশে Na+, এবং তার পাশে বলো Cl-। মানে বুঝতেই পারছো হয়েছে? এদের মধ্যে আকর্ষণ বল তো তীব্র। এটা হচ্ছে কঠিন NaCl এর গঠন, ভাবতেই পারো এটা হচ্ছে কঠিন NaCl এর গঠন। এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল তো আছে ভাইরা এবং বোনেরা, কিন্তু এই আকর্ষণ বল থেকে মুক্ত ওরা কী করে হতে পারবে? এটা তো ফাঁদে পড়ে গেছে, আর একবার ওই ফাঁদে পড়ে গেলে কিন্তু কাঁঠালের আঠার মতন, বুঝতে পেরেছো তো, এখান থেকে বেরোতে পারছে না। এরা কিন্তু ফ্রি আয়নে কনভার্ট হতে পারছে না, এবং তার জন্য কি হচ্ছে না বলো, এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারছে না। হয়েছে? এখানে কিন্তু আয়নগুলো ফ্রি হতে পারিতেছে না, আয়নগুলি ফ্রি হতে পারছে না, আয়নগুলি মুক্ত অবস্থায় থাকতে পারছে না। বাম শাসনে আছে, মুক্ত অবস্থায় থাকতে পারে না, আর তাই জন্য ওরা কী করছে বলো, তড়িৎ পরিবহন করতে পারছে না। সমযোজী যৌগের গলনাঙ্ক কম হওয়ার দুটি কারণ লেখো। আচ্ছা সৌম্যদীপ, ডান ডান ডান, ঠিক আছে সৌম্যদীপ, তাই করে দেবো, ডান, ভেরি গুড। আচ্ছা
এদের গলনাঙ্ক কম হওয়ার দুটি কারণ লেখো। কারণ নাম্বার 1 কি আছে বলো? সমযোজী যৌগে পরমাণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা দুর্বল, তাই তো? তাহলে পরমাণুগুলির মধ্যে দুর্বল আকর্ষণ বল, পরমাণুগুলির মধ্যে দুর্বল আকর্ষণ বল, পরমাণুগুলির মধ্যে দুর্বল আকর্ষণ বল। আচ্ছা, এই পরমাণুগুলোই যদি আয়ন হতো তাহলে কি দুর্বল আকর্ষণ বল হতো? হতো না। পরমাণুগুলো যদি আয়ন হতো তাহলে এদের মধ্যে কি হতো? ভয়ঙ্কর আকর্ষণ বল হতো। খুবই ভালো করে শোনো। চুম্বক দেখেছো? চুম্বকের ধনাত্মক মেরু, উত্তর মেরু আর অন্য একটা চুম্বকের দক্ষিণ মেরুকে তুমি জাস্ট কাছে আনো ঘ্যাচাংফু, কাছে আনো ঘ্যাচাংফু। কেন? স্ট্রং আকর্ষণ বল। তো সেরকমই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে হবে হচ্ছে ভয়ঙ্কর আকর্ষণ বল। কিন্তু যদি কোনো আয়নই না থাকে তাহলে আকর্ষণ বল কম হবে, গলনাঙ্ক কম হবে। তাহলে দ্বিতীয় কারণটি কি গলনাঙ্ক কম হওয়ার? সেটা হচ্ছে আয়নের অনুপস্থিতি। ওটাই হচ্ছে মেন কারণ বাবারা, আয়নের অনুপস্থিতি, আয়নের অনুপস্থিতি। বুঝেছো? ক্লিয়ার? বলে দিচ্ছি অংশুমান। কি বলে দেবো বলো অংশুমান? কি বলে দেবো বলো? রাধিকা তো বুঝতে পেরে গেছে, সুব্রত বুঝতে পারছে, গণেশ মানে লোকেশ আমি বুঝতে পেরে গেছি। ওকে, সোনুমাল একদম ঠিক আছে, রূপম ওকে, ভেরি গুড। চলো আমরা এগোচ্ছি। একজনের রিকোয়েস্ট ছিল, স্যার আপনি একটু তড়িৎ ঋণাত্মকতাটা একটু বলে দেবেন কাইন্ডলি, যেটা আমার এখানে কাজে লাগছে, এই চ্যাপ্টারটাতে কাজে লাগছে। তড়িৎ ঋণাত্মকতাকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি। এর সংজ্ঞাটা কি শোনো? এর সংজ্ঞাটা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ, সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়াকে, সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়াকে নিজের দিকে, ইলেকট্রন জোড়াকে নিজের দিকে টেনে ধরার প্রবণতাকে, নিজের দিকে টেনে ধরার প্রবণতাকে, নিজের দিকে টেনে ধরার, নিজের দিকে টেনে ধরার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তড়িৎ ঋণাত্মকতা বলে। নিজের দিকে টেনে ধরার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। কি বলে? তড়িৎ ঋণাত্মকতা বলে। বিষয়টাকে ভালো করে দেখো। এই মাইক্রোস্কোপ নিয়ে আসো। এবার তুমি এইচএফকে দেখো, বলো তুমি যদি মাইক্রোস্কোপে যদি অ্যানালিসিস করি, বলো এখানে কি আছে? এদের মধ্যে আছে এক জোড়া ইলেকট্রন, কিন্তু এইভাবে ওরা থাকে না বাবারা। আমি যদি মাইক্রোস্কোপ দিয়ে এখন ম্যাক্রো করে দেখতে চাই ইলেকট্রনগুলোকে, তাহলে আমি দেখব যে ইলেকট্রনগুলো কিন্তু এই দিকে হেলে আছে বাবারা, এর কাছাকাছি আছে। তাহলে আমি কি বলতে পারি? কে ভালোবাসে ইলেকট্রনকে, এইচ না এফ? বলো কে ভালোবাসে ইলেকট্রনকে, এইচ না এফ? অবশ্যই সেটা হচ্ছে বলো ফ্লোরিন। তাহলে সংজ্ঞা পড়ো। ইলেকট্রন জোড়াকে নিজের দিকে টানার প্রবণতাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। তাহলে কার বেশি তড়িৎ ঋণাত্মকতা? ফ্লোরিনের বেশি। তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে কি লিখবো? বেশি ইলেকট্রোনেগেটিভিটি দেন হাইড্রোজেন। যা লিখবো বলো, কম ইলেকট্রোনেগেটিভিটি। বুঝতে পেরেছ? এবার ধরো আমি একটা এ পরমাণু আর একটা বি পরমাণু নিলাম এবং এদের মধ্যে করলাম হচ্ছে সমযোজী বন্ধন তৈরি, এবং আমি মাইক্রোস্কোপে ম্যাক্রো করে দেখলাম যে ঠিক মধ্যবিন্দুতে আছে ইলেকট্রন জোড়া, ঠিক মধ্যবিন্দুতে আছে হচ্ছে ইলেকট্রন জোড়া। আমি কি সিদ্ধান্তে উপনীত হব? যে দুটো পরমাণুরই তড়িৎ ঋণাত্মকতার মান সমান। তাহলে কি লিখবো? ইলেকট্রোনেগেটিভিটি অফ এ ইজ ইকুয়াল টু বি, এবং তার জন্য ইলেকট্রন কিন্তু কোনো দিকে দৌড়াদৌড়ি করছে না। ওকে সোনু, তাই বলবো। তাহলে সোনু তুমি দেখো বাবা, সোনু তুমি দেখো যে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনকে ভালোবাসে যে বেশি, তার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, আর যে কম ভালোবাসে তার তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু কম। বুঝতে পেরেছ? ধরো সোনু আর আমি, ধরো সোনু আর আমি
এক বাড়িতে থাকি, ঠিক আছে, এবং আমাদের তো একটা পোষা ম্যাও আছে, কি আছে, পোষা ম্যাও আছে, পোষা বিড়াল আছে। এবার আমি ভালো করে অবজার্ভ করলাম যে এই পোষা ম্যাও বিড়ালটা কি আছে বলো তো, সোনুর গায়ে গা ঘষছে, বেশিরভাগ সময়তে কি আছে, ওর কাছে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমার থেকে দূরত্ব তৈরি করে রেখে দিয়েছে। তাহলে আমি কি সিদ্ধান্তে উপনীত হব যে বিড়াল সোনুকে বেশি ভালোবাসে, তাই না? তো সেরকমই এ আর বির মধ্যে যার কাছে ইলেকট্রন ঘুরে বেড়াবে সেই ইলেকট্রন তাহলে ওই পরমাণুটাকে বেশি ভালোবাসে, তাহলে তার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে বেশি। কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান বার করবো কী করে? ধরো আমি তোমাকে বললাম সোনু আর রূপম হয়েছে, সোনুমাল আর রূপম পাল ধরো এক ক্লাসে বসে রয়েছে, আর আমি হচ্ছি সেই ক্লাসের কেমিস্ট্রি টিচার, ঠিক আছে। আমি এখন কি করব, আমি ধরো একটা কমেন্ট করে দিলাম যে সোনু হ্যাঁ রূপমের থেকে ভালো ছেলে। তো সোনু বলতে, স্যার আপনি যে আমাকে ভালো বললেন, তাহলে আমার ভালোর পরিমাপটা কি হবে? বা ধরো আমি বললাম রূপম সোনুর থেকে ভালো ছেলে, তো রূপম বলছে, স্যার আপনি বললেন আমি ভালো ছেলে, তো আমার ভালোর মানটা কি? সেরকমই স্যার ইলেকট্রন বিকে বেশি ভালোবাসে এর থেকে, বা ইলেকট্রন একে বেশি ভালোবাসে বি এর থেকে, বা ইলেকট্রন দুজনকে সমান ভালোবাসে, ভালোবাসার সংখ্যা হয় না, ভালোবাসার কিন্তু সংখ্যাও হয় না, সংজ্ঞাও হয় না, তাই তো? কিন্তু এটা তো সায়েন্স, এটা তো আর তোমার হচ্ছে যে সোশিওলজি নয়। তাহলে এখানে কিন্তু আমাদেরকে তড়িৎ ঋণাত্মকতার মান বার করতে হবে। সেই বার করার জন্য তিনজন বুড়ো লোক এসে হাজির হলেন, বুঝতে পেরেছো তো? তিনজন বয়স্ক এসে হাজির হলেন। প্রথম লোকের নাম হচ্ছে মুলিকান, দ্বিতীয় লোকের নাম হচ্ছে অ্যালফ্রেড রেকটাস, আর তৃতীয় লোকের নাম হচ্ছে পাউলিং, বুঝতে পেরেছো তো? মুলিকান, আলফ্রেড রেকটাস আর হচ্ছে পাউলিং। মুলিকান বললেন, বাবারা তড়িৎ ঋণাত্মকতার মান হইতেছে ওই পরমাণুর আয়নীয় বিভব আর ইলেকট্রন আসক্তির মানের গড়। মুলিকান বললেন তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে এই পরমাণুটার আয়নীয় বিভব এবং ইলেকট্রন আসক্তির মানের গড়। আলফ্রেড রেকটাস বললেন, না 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 না, অত সময় নেই, আমি একটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান বার করতে চাই, আমাকে আগে ওর আয়নীয় বিভব বার করতে হবে, ইলেকট্রন আসক্তি বার করতে হবে, তারপর আমাকে গড় করতে হবে। এটা কি ম্যাথমেটিক্স না, এটা কেমিস্ট্রি? এসব চলবে না, চলবে না। তো আলফ্রেড রেকটাস বললেন, আমি একটা স্কেল এনেছি, আমি এবার এই স্কেলটাকে দেখিয়ে তবে ছাড়বো। তিনি বললেন যে বাবা তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 0.359 ইন্টু জেড বাই 0.744, এটা হচ্ছে R0 প্লাস হচ্ছে কনস্ট্যান্ট, এবার সবাই তো ওনাকে সে বাজে ল্যাঙ্গুয়েজে কি বলবো, সে জঘন্য ভাষায় কথা বলছে ওনার সাথে। বুঝলে ভাই তুমি কি পাগল? এইখানে জেডের মান কে? জেডের মান তো আমরা বুঝতে পারছি, জেড মানে পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, তো স্ক্যান্ডিয়াম থেকে নেই, 20 অবধি আছে তোমাদের। কিন্তু রেডিয়াস কি আছে? আর হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। তো পরমাণুর ভাই ব্যাসার্ধ পাগল নাকি ভাই? সেটা কি তুমি নিজে বলছো যে মুলিকান স্কেলে নাকি বড় বড় কঠিন মান বার করে গড় করতে সময় লাগে, আর তুমি কে? তুমি নিজে কেমন? তোমার স্কেলকে আমি কেটে উড়িয়ে দিল সবাই, আগে কাট। পাউলিক বলে সবাই শান্ত হও, পাউলিক বলে সবাই শান্ত হও, কোনো টেনশন নেই, আমি এই মানটা তো অনেক বড়, ওই মানটাকে ছোট করব। পাউলিক বললেন আমার স্কেলের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে মুলিকানের মানের তাকে ছোট করতে হবে। তো ওকে, মুলিকান মানটাকে আমি যদি এখন 3 দিয়ে বা 2.8 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা পাউলিং স্কেলে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান চলে আসে, এবং এই মানটাকেই কিন্তু আমরা এখন সর্বদা ব্যবহার করি।
একটু আগে লিখেছিলাম হাইড্রোজেন পরমাণুর মান হচ্ছে 2.1, ফ্লোরিনের হচ্ছে তোমার 4, বা ধরো তোমার ক্লোরিনের ধরো 3, বুঝতে পেরেছো? তো এই মানগুলো সমস্ত পাউলিং স্কেলে প্রাপ্ত মান। পাউলিং স্কেলে প্রাপ্ত মান, পাউলিং মানে কিন্তু আমি পাউলিং বলে সায়েন্টিস্টের নাম বলতে চাইছি। তাহলে এই হচ্ছে আমার তড়িৎ-ঋণাত্মকতার কনসেপ্ট। এবং তড়িৎ-ঋণাত্মকতার 3টে স্কেল, মুলিকান স্কেল বাতিল, আলফ্রেড রিক্টার আগে বাতিল, পাউলিং স্কেল, ঠিক আছে? তাহলে পাউলিং স্কেলে আমরা কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিকে ক্যালকুলেশন করি। চলো আমরা এগোচ্ছি। পোলার এবং নন পোলার সমযোজী বন্ধনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে আগে মুলিকান মান বের করে, হ্যাঁ একদম সোনুমাল, 2.8 দিয়ে ডিভাইড করে তবে তোমাকে অ্যান্সারটা কিন্তু করতে হবে। আচ্ছা বলো, পোলার এবং নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডের পার্থক্য বলো দুটো। প্রথম পার্থক্য, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডে কি হয়? দুটি চার্জড পোল দেখা যায়, দুটি চার্জড পোল দেখা যায়। আর নন পোলারে কি আছে? কোনো চার্জড পোল দেখা যায় না। কোনো চার্জড পোল মানে মেরু দেখা যায় না। শোনো, মাধ্যমিক পরীক্ষার সময় কিন্তু নিজে সমস্ত পারবে বলে বন্ধুকে সব খাতা কিন্তু খুলে দিও না। পার্সোনাল সমস্ত ম্যাটার কিন্তু বন্ধুকে জানিও না, বুঝতে পেরেছো তো? সেকেন্ড পয়েন্ট কি লিখবো বলো? সেকেন্ড পয়েন্ট শোনো, ধরো HCl কীরকম আছে বলো? H প্লাস আর Cl মাইনাস হয়ে রয়েছে। তুমি যদি এখন HClকে জলের মধ্যে ফেলে দাও, তাহলে জল খাওয়ার পরে HCl এর মানসিকতাটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মানসিকতা কিন্তু বাবা চেঞ্জ হয়ে যাবে। তখন কী হবে বলো? HCl কিন্তু ভেঙে H প্লাস আর Cl মাইনাস আয়নে ভেঙে যাবে, এবং যারা জলীয় দ্রবণে H প্লাস আয়ন তৈরি করে ওদেরকে আমরা বলি অ্যাসিড, ওদেরকে আমরা বলি হচ্ছে বলো অ্যাসিড। তার মানে পোলার সমযোজী যৌগ জলীয় দ্রবণে আয়নে ভেঙে যায়, এবং নন পোলার সমযোজী যৌগ জলীয় দ্রবণে আয়নে বিভাজিত হয় না, বুঝলে? তাহলে কি লিখছি বলো? এরা জলীয় দ্রবণে আয়নে বিভাজিত হয়ে যায়, এরা জলীয় দ্রবণে আয়নে বিভাজিত হয়ে যায়, এরা জলীয় দ্রবণে আয়নে বিভাজিত হয়ে যায়, এরা জলীয় দ্রবণে আয়নে বিভাজিত হয়ে যায়। কিন্তু পাশের জোন আয়নে বিভাজিত হয় না, পাশের জোন আয়নে বিভাজিত হয় না, আয়নে বিভাজিত হয় না। ঠিক আছে, চলো নেক্সট। NaCl কঠিন যৌগ হলেও CO2 গ্যাসীয় যৌগ কেন বলো? খুব সোজা। NaCl কেমন যৌগ? NaCl হচ্ছে আয়নীয় যৌগ, এবং আয়নীয় যৌগের মধ্যে তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল থাকে। কিন্তু CO2 কেমন যৌগ? CO2 হচ্ছে সমযোজী যৌগ, CO2 হচ্ছে সমযোজী যৌগ, এবং এদের পরমাণুগুলোর মধ্যে দুর্বল আকর্ষণ বল বজায় থাকে, এবং সেজন্যই NaCl এর মেল্টিং পয়েন্ট বেশি, এবং তার জন্য NaCl হচ্ছে কঠিন পদার্থ। এবার আমাদের মধ্যে ভোল্টেজ আরও হাই করতে একজন মানে মহাপুরুষ এসে উপস্থিত হয়েছেন। বলো বাবু, বলো সবে, এইভাবেই তো কেমিস্ট্রি হবে। ইয়েস আর নো? একদম একদম। চলে এসছে তোমাদের পিভি স্যার গেস্ট অ্যাপিয়ারেন্স দিতে তোমাদের হিউ স্যারের ক্লাসে। কি খবর বাবুরা, হচ্ছে না পড়াশোনা? একদম ভোল্টেজ থাকতে হবে হাই, লাইক সাইন থিটা অ্যান্ড কস ফাই, নইলে কিন্তু পুরো ছাই। আর মনে রাখবে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং অঙ্কে 100 চাই। একদম। তাহলে চলো ভোল্টেজটাকে আমরা আরো হাই করে নিই এবার 200% ভোল্টেজ নিয়ে একদম আমরা আমাদের বাকি ক্লাসটাকে খতম করি। একদম। টাটা। আচ্ছা, স্যারের খুব শীঘ্রই ক্লাস আছে, চলো আমরা এদিকে ফোকাস রাখি। চলো আমরা এগোচ্ছি। তাহলে CO2 কি আছে বলো? কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড মানে কি আছে? মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক কম, আয়নীয় যৌগ মানে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক হচ্ছে বেশি, এবং যার গলনাঙ্ক বেশি সে হচ্ছে কঠিন, যার গলনাঙ্ক কম সে হচ্ছে তোমার গ্যাসীয় বা তরল।
তাহলে রাধিকা একদম ঠিক আছে। তাহলে চলো চয়ন স্যারের ক্লাস আপনাদের শুনবো। চয়ন স্যার চলে এসেছিলেন আমাদের মধ্যে, তাহলে আমরা খুব হাই এনার্জি ফিল করছি। আর কি বলছে, স্যার পারমাণবিক ব্যাসার্ধ কোন স্কেলে মাপা হয়? দেখো বাবা রাধিকা, পারমাণবিক ব্যাসার্ধ কি বলো, তোমাকে ছোটো করে বলে দিই। অ্যাকচুয়ালি আমরা কি পড়েছি জানো তো, বোরের তত্ত্ব পড়েছি তো, KLMN শেল। অ্যাকচুয়ালি ওরকম কোনো শেলই হয় না পরমাণুর মধ্যে, কোনো রকম শেলের বাস্তবে কোনো অস্তিত্বই নেই। আর ইলেকট্রনকে ওই রকমভাবে মেপে তার ব্যাসার্ধ মাপা, মানে এটা মানে আমার এই জামার XL না L মাপা এতটাও কিন্তু সহজ নয়। বরং পরমাণু যখন বন্ধন তৈরি করে তখন কিন্তু আমরা ইলেকট্রনকে একটা জায়গায় স্থির রেখে তখন আমরা দূরত্বটাকে মাপতে পারি নিউক্লিয়াসের থেকে। তাই যদি কোনো পরমাণু কোভ্যালেন্ট বন্ড করে তখন আমরা কোভ্যালেন্ট রেডিয়াস মাপি, আয়নিক বন্ড করলে আমরা কিন্তু আয়নিক রেডিয়াস মাপি। এবং তুমি যদি বলো কোনো স্কেল, তাহলে কোনো স্পেসিফিক স্কেল নেই, এটাকে কিন্তু মাপা কিন্তু খুবই ডিফিকাল্ট। এটা আমরা ক্লাস 11-এ গিয়ে পড়বো রাধিকা। ঠিক আছে, চলো আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী কোয়েশ্চেনের দিকে। ইলেকট্রোনেগেটিভিটি বলতে কি বোঝায় একটু আগে বলে দিয়েছি, বন্ধন গঠনের ভূমিকা লেখো, সেটা আমাদের ডান হয়ে গেছে। যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য খুব বেশি হয়, যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি খুব বেশি হয় তাহলে বলো আয়নীয় বন্ধন তৈরি হবে, তাই না? তখন আয়নীয় বন্ধন তৈরি হবে, একটু আগে আমরা পড়েছি, তাই তো সোনুমাল? এবার দেখো, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একটুখানি কম হয় তাহলে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তখন তৈরি হবে। বোঝা গেল? এইভাবে আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের সাথে টাইপ অফ বন্ড ফর্মেশনের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। ইলেকট্রন ডট বা লুইস ডট স্ট্রাকচার কি, এর একটি ব্যবহার লেখ হতে পারবেই। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের প্রস্তুতিটাকে ব্যাখ্যা করতে পারি। এর একটা ব্যবহার লেখো, যে কোনো যৌগের গঠনার্থে ব্যবহৃত হয়, এবং এর অনেক উদাহরণ কিন্তু আমরা অলরেডি পড়ে নিয়েছি। চলো আমরা এগোচ্ছি, ডাউট ক্লিয়ারিং সেশনে তো আমরা যাবো, বা তার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে, তোমরা কি দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে জানো? দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে কি তোমরা জানো? জানো কি তোমরা দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে কি তোমরা জানো? ওকে, নো বলছে বাকিরা। দেখো, দ্বিমেরু মানে হচ্ছে ডাইপোল, দ্বি মানে ডাই আর মেরু মানে পোল, আর দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট। দ্বিমেরু মানে ডাইপোল আর ভ্রামক মানে হচ্ছে মোমেন্ট। তাহলে দেখো, দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট। এবার দেখো কি আছে, মন দিয়ে শুনবে কিন্তু। ধরো আমার কাছে রয়েছে হচ্ছে HF অণু, তোমরা মানবে যে H পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান 2.1 পাউলিং স্কেলে, আর ফ্লোরিন পরমাণুর হচ্ছে 4.0, সেটা হচ্ছে পাউলিং স্কেলে, মানবে? তাহলে কোন পরমাণু বলো ইলেকট্রনকে নিজের দিকে টানছে বেশি? ফ্লোরিন টানছে বেশি। তাহলে ইলেকট্রন যদি ফ্লোরিনের দিকে এরকম ছুটে চলে আসে, তাহলে ফ্লোরিনের মাথায় কোন চার্জ আবিষ্ট হবে? ঋণাত্মক। আর H এর মাথায় ধনাত্মক চার্জ আবিষ্ট হবে। তাহলে এই যে ইলেকট্রনের যে চার্জ যে আবিষ্ট হলো, তাহলে কটা চার্জ আবিষ্ট হলো? দুটো, তাই জন্য দ্বি। এবং মেরু মানে হচ্ছে পোল, ধনাত্মক ঋণাত্মক পোল, প্লাস মাইনাস পোল। তাই এই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে ডাইপোল। তাহলে ডাইপোল কাদের মধ্যে দেখা যায়? ডাইপোল দেখা যায় পোলার সমযোজী যৌগে দেখা যায়, কি তাই না? পোলার সমযোজী যৌগে দেখা যায় হচ্ছে ডাইপোল, পোলার সমযোজী যৌগে দেখা যায় হচ্ছে ডাইপোল। ওকে, এবার দেখো, ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক মানে কি, ভালো করে শোনো। দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামকের মানে কি? দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে কোনো একটা মেরুর আধান এবং দুটি মেরুর দূরত্ব, কোনো একটি মেরুর আধান, কোনো একটি মেরুর আধান ইন্টু দুটি মেরুর দূরত্ব, কোনো একটি মেরুর আধান ইন্টু দুটি মেরুর দূরত্ব, এই গুণফলটাকে আমরা বলি হচ্ছে ডাইপোল মোমেন্ট। ইমান ভালো করে দেখো,
প্লাস মাইনাস দুটো পোল তৈরি হয়েছিল না পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডে, তাই যেহেতু দুটো পোল তৈরি হয়েছে তাই জন্য আমরা বলি দ্বি। আর পোলের বাংলাটা হচ্ছে মেরু, সুমেরু কুমেরু অঞ্চল পড়েছে ভূগোলে, বুঝতে পেরেছো তো? তাই জন্য এই ঘটনাটাকে আমরা বলি দ্বিমেরু সৃষ্টি হওয়ার ঘটনা। দ্বিমেরু ভ্রামক মানে কি? কোনো একটা মেরুর আধান এবং দুটি মেরুর মধ্যে দূরত্ব, এই গুণফলটাকে আমরা বলি দ্বিমেরু ভ্রামক। হলো? আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, এখানে একটা মেরুর আধানের মান কি হবে? ভালো করে দেখো, তুমি যদি এখন HCl এর মধ্যে জল ঢালতে, তাহলে কি কি মেরু পেতে? H প্লাস মেরু আর F মাইনাস মেরু পেতে, কে পেতে না বলো? ইয়েস অর নো বলো। H প্লাস মেরু আর F মাইনাস মেরু তুমি কিন্তু পেতে। আচ্ছা, H প্লাস মেরু মানে এটা প্রোটন, বোঝো? এটা কিন্তু প্রোটন, এটা কিন্তু প্রোটন বাবারা। তুমি দেখো H পরমাণুতে আছে একটা ইলেকট্রন, যদি সেই ইলেকট্রনটাও বেরিয়ে যায় তাহলে H প্লাসে কনভার্ট হলো, তাহলে H প্লাসে প্রোটন কটা? একটা। ইলেকট্রন কটা? জিরোটা। নিউট্রন তো সাধারণ হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকেও না, তাহলে H প্লাস মানে হচ্ছে একটা প্রোটন। তাহলে আমাকে একটা কথা বলো, এখানে একটা মেরুর আধান মানে অ্যাকচুয়ালি কার আধানের কথা বলা হয়েছে? প্রোটনের আধানের কথা বলা হয়েছে, বুঝতে পেরেছো? একটা মেরুর আধান মানে কার আধানের কথা বলা হয়েছে? প্রোটনের আধানের কথা বলা হয়েছে। তাহলে কি লিখবো? দ্যাট ইজ ইকুয়াল টু প্রোটনের আধান। প্রোটনের আধান, বায়োলজিতে আমরা পড়ি ফোটন আর কেমিস্ট্রিতে পড়ি আমরা প্রোটন, তাই তো? আচ্ছা, দুটি মেরু দূরত্ব, এটা মানে বন্ধনের দৈর্ঘ্যটা না বাবা? প্লাস আর মাইনাস মেরু দূরত্ব মানে কি? বন্ধন দৈর্ঘ্যটা না বাবা শোনা আমার? বন্ধন দূরত্ব মানে বন্ড লেংথ। তাহলে বন্ড লেংথ মানে হচ্ছে বন্ধন দৈর্ঘ্য, বন্ড লেংথ মানে হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। ইজি। এবার বলো, একটা প্রোটনের আধান কত হয় বলো? একটা প্রোটনের আধান কত হয় বলো? কত হয়? মনে করো মনে করো মনে করো, কুলম্বে বলো। কি পড়েছিলে? এর মানটা হয় 1.6 10⁻⁻19 কুলম্ব ইন্টু বন্ড লেংথ, যেটাকে আমরা মিটারে মাপতে পারি। দৈর্ঘ্যের SI একক হচ্ছে মিটার। হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে আমাকে একটা কথা বলো, যে দ্বিমেরু ভ্রামকের SI একক কি? কুলম্ব ইন্টু মিটার। কে? কুলম্ব ইন্টু মিটার। চোখে দেখতে পাও? কুলম্ব ইন্টু মিটার হচ্ছে SI একক দ্বিমেরু ভ্রামকের। CGS একক কি বলো তো? কেউ বলতে পারো? CGS এ একটা প্রোটনের আধান কত? CGS এ একটা প্রোটনের আধান কত? সেই আধানটা হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 ESU, মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম্ব। খুব সুন্দর। 4.8 10⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম্ব, ESU বা যা স্ট্যাট কুলম্ব তাই, ইন্টু দূরত্বের একক হবে সেন্টিমিটার। তাহলে CGS এককটা হচ্ছে বলো স্ট্যাট কুলম্ব ইন্টু সেন্টিমিটার বা ESU ইন্টু সেন্টিমিটার। হলো? কিন্তু ভালো করে শোনো, আমরা যখন কোনো দোকানে জলের বোতল কিনতে যাই তখন কি আমরা বলি 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট জলের বোতল দিন? বলতে পারি, কিন্তু বলি না। আমরা কি বলি? 1 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি প্লাস্টিক দ্বারা নির্মিত বদ্ধ জলের পাত্র দিন, তাও কিন্তু বলি না। আমরা কি বলি? আমরা বলি 1 লিটারের জলের বোতল দিন বা হাফ লিটার বা 2 লিটারের জলের বোতল দিন। তার কারণ হচ্ছে আয়তনের একক তো SI-তে মিটার কিউব, CGS-এ সেন্টিমিটার, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে লিটার বা হয়তো তোমার দেখা যাচ্ছে কি মিলিলিটার, খুব কম সেটা আবার। তো সেরকমই দ্বিমেরু ভ্রামকেরও কিন্তু SI একক হচ্ছে কুলম্ব মিটার, CGS একক হচ্ছে স্ট্যাট কুলম্ব ইন্টু সেন্টিমিটার, কিন্তু দ্বিমেরু ভ্রামকের ব্যবহারিক একক হচ্ছে D/, ব্যবহারিক একক হচ্ছে D/, ডয়স্বই বয়াকার হস্যই D/। এটাকে তুমি D দিয়ে প্রকাশিত করতে পারো। মাথায় রাখবে 1 D/, সমান সমান 3.3 ইন্টু 10⁻⁻30 কুলম্ব মিটার।
এটা হচ্ছে ব্যবহারিক এককের সাথে এসআই এককের সম্পর্ক। এটা হচ্ছে ব্যবহারিক এককের সাথে এসআই এককের সম্পর্ক। 1 ডিভাই হচ্ছে 3.3 10⁻³ কুলম্ব মিটার, অথবা তুমি লিখতে পারো 10⁻18 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব সেন্টিমিটার। এটা তোমার হচ্ছে ব্যবহারিক এককের সাথে সিজিএস এককের সম্পর্ক। এটা হচ্ছে ব্যবহারিক এককের সাথে সিজিএস এককের সম্পর্ক। এটা কিন্তু তোমাদের হয়তো বইতে নেই, কিন্তু পরীক্ষায় যদি আসে, তার কারণ দেখো বাবা রাধিকা, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড আমাদের সিলেবাসে আছে, নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড আমাদের সিলেবাসে আছে। এবার পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড হলেই দ্বিমেরু তৈরি হতে বাধ্য। কি রাধিকা? পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড হলেই দুটো মেরু প্লাস মাইনাস, তাহলে দ্বিমেরু তৈরি হতে বাধ্য। এবং দ্বিমেরু তৈরি হলে দ্বিমেরু ভ্রামকের মানও আমরা ক্যালকুলেশন করে নিতে পারি গুণ করে। সুতরাং কিন্তু পরীক্ষার জন্য কিন্তু এটাকে তৈরি করে যাবে, অবশ্যই তৈরি করে যাবে। তোমরা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে যাবে, নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে যাবে, দ্বিমেরু তৈরি করে যাবে। দ্বিমেরু ভ্রামকের এইটুকু জিনিস একক ফেকক এবং এদের সম্পর্ক তৈরি করে কিন্তু অবশ্যই যাবে, যাতে আমাদের 199 যেন না হয়, সেটা হচ্ছে যেন 100। অসমযোজ্যতা কি? চলো আমরা দেখি। নেক্সট পয়েন্ট আমরা দেখব কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। ভালো করে দেখো, অসমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন বা অসমযোজ্যতা, এর ইংলিশটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ড। ভালো করে বোঝো। ধরো আমার কাছে রয়েছে অ্যামোনিয়া, এই দেখো অ্যামোনিয়া দেখতে পাচ্ছ, NH3 এরকম দেখতে, এই হচ্ছে অ্যামোনিয়া। তোমাদের অ্যামোনিয়া ছবি বইতে আছে, হলো অ্যামোনিয়া ছবি কিন্তু বইতে আছে, খুব সাবধান। এবার আর ধরো আছে হচ্ছে H+, আচ্ছা H+-এর কাছে কি একটাও ইলেকট্রন আছে? নেই, একটা ছিল বেরিয়ে গেছে। এবার নাইট্রোজেন বলছে, আরে বাবা গরিব মানুষ এসেছে গো, খুব কষ্ট হচ্ছে গো আমার, সোনা গো আমার। ও কী করলে বলো তো, এই ইলেকট্রন জোড়াটা ওকে পুরোপুরি দান করে দিল, পুরো দান করে দিল। এন কী করলে বলো, লোন পেয়ারটা পুরো কাকে দান করলে বলো, H+কে পুরো দান করে দিল। তাহলে কি তৈরি হলো বলো তো? এনকে আমরা বলতে পারি হচ্ছে ডোনার, দাতা, দাতা। আর এ হচ্ছে অ্যাকসেপ্টার, এ হচ্ছে অ্যাকসেপ্টার মানে হচ্ছে গ্রহিতা। ব্লাড গ্রুপের মতন কিন্তু। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস পড়েছো তোমরা? তো দাতা গ্রহিতা, দাতার মধ্যে কি থাকবে? দাতার মধ্যে থাকবে মুক্ত ইলেকট্রন জোড়া, দাতায় থাকবে মুক্ত ইলেকট্রন জোড়া। আর গ্রহিতার মধ্যে কি থাকবে? শূন্যস্থান, ইলেকট্রনের শূন্যস্থান, ইলেকট্রন নেই, ফাঁকা ব্যাগ পড়ে আছে, যে ব্যাগের মধ্যে ইলেকট্রন থাকতে পারে বাট ইলেকট্রন নেই। লোন পেয়ার আর ভ্যাকেন্ট অরবিট, এমটি স্পেস, এদের মধ্যে যে বন্ডটা তৈরি হয়, যেটাকে আমরা অ্যারো দিয়ে প্রকাশিত করতে পারি। অ্যারো মানে হচ্ছে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। গুগল ম্যাপে দেখবে, গুগল ম্যাপে দেখবে তোমার বাড়ি থেকে, ঠিক আছে, রেলওয়ে স্টেশন যাচ্ছ, চেনানো রাস্তা, গুগল ম্যাপ চেপে যাচ্ছ, তো দেখবে গাড়িটা যাচ্ছে নীল, লাল মানে জ্যাম আছে, হলুদ মানে অল্প জ্যাম আছে, অ্যারো মানে গাড়িটা এই দিকে যেতে হবে, ঠিক আছে, এরকম আছে। তো ইলেকট্রন কি আছে, এখান থেকে এখানে যাচ্ছে। তো দাতা এবং গ্রহিতার মধ্যে যে বিষয়টা চলছে সেটাকে আমরা বলি হচ্ছে অসমযোজী বন্ধন। এখানে দেখো আয়ন তৈরি হয়নি, তাই না? আরেকটা এক্সাম্পল দেখো বরং, এই হচ্ছে জল। জল, জল এরকম দেখতে গো বন্ধু, জল কিন্তু এরকম দেখতে। লোন পেয়ার হলো। এবার ধরো ওর সামনে চলে এসছে এক গরিব ভিখিরি চলে এসছে গো, ওর কাছে একটাও ইলেকট্রন নেই, কি করবে? ঢেসকাও, অসমযোজী বন্ধন। এটা কোন আয়ন তৈরি হলো? NH4+, যেটাকে আমরা বলি অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন। NH3 আর H+ মিলে NH4+, অ্যামোনিয়াম। এটা কি আয়ন? এটা হচ্ছে H3O+ আয়ন, বা যেটাকে আমরা বলি হাইড্রোনিয়াম আয়ন।
হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রক্সিনিয়াম আয়ন, অ্যাসিডের জলীয় দ্রবণে হয়েছে না, হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রক্সিনিয়াম আয়ন তো এই হয়। হলো, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। তাহলে গুড লাক ফর ইউর এক্সাম। আশা করি আয়নীয় এবং সমযোজী বন্ধন যে চ্যাপ্টারটা তোমাদের ভালো মতন ক্লিয়ার হয়ে গেছে। ভেরি গুড। তাহলে চলো, আমাদের ক্লাস জয়েন হওয়ার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। এর পরবর্তী ক্লাস 24শে ডিসেম্বর, ঠিক ক্রিসমাসের আগের দিন আমরা আবার জয়েন হব এই ক্লাসে। গুড নাইট, হ্যাভ আ নাইস ডে, সি ইউ সুন ফর দ্য নেক্সট ক্লাস।